আজকে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, স্লাইড দিয়ে পড়াতে হবে। যেহেতু নর্মালি স্লাইড দিয়ে পড়াই আমি, তবে কিছু বোর্ডে লিখি মাঝে মাঝে, সেটা খুব একটা করা যাবে না আজকে। মিট কাকে ঢুকালাম আমি? অ্যাডমিট অন গেস্ট বলছে, এটা কে? কি কোয়েট করছে নাকি বাইরে? শাফিয়ান আহমেদ, ঢুকাই। ওকে, তাহলে শুরু করি। তোমরা আমার এখনো শেয়ার করিনি। আচ্ছা, শেয়ার করি, তারপরে শেয়ার স্ক্রিন। Orbit কি জয়েন দিছস? দিস আবার অ্যাটেন্ডেন্স ফাংশন লাগবে না, আমি বলে জয়েন দিস। ও সার্জন অ্যাটেন্ডেন্স ফার্স্টে নেয় নাই, মানে স্ক্রিনশট নেব চালা। কে তোমাকে দেখতে পাচ্ছ আমার স্লাইডটা? অনলাইনটা হইতেছে। জি স্যার। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি একটু তাড়াতাড়ি যাব, তো তোমরা আর কি প্রশ্ন করবে কোনো যদি জায়গা ক্লিয়ার না হয়। প্রথমেই শুরু করি তাহলে। হ্যাঁ, বাজে তোমার দেখি 5:04 বাজে। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্সটা শেষে নেব আর কি। তাহলে কি ব্যাপার, আমি করতে পারছি না কেন? এটি তো আমি করতাম না, আমি তো সারারই পারতাম এটা। চাকরিতে বাদ দিয়ে সাসপেন্ড না ভাববে। স্যার অ্যাটেন্ডেন্সটা কি শুরুতে নেবেন না শেষে? একটু পরে নেই, আর কদিন জয়েন করবো তো পরে নেই। কিন্তু কথা হচ্ছে যে আমি স্লাইড কন্ট্রোল করতে পারছি না কেন? কে কে বলতে পারবে কি ভুল করছি আমি? ক্লাসটা রেকর্ডিং দিছি তো শেষ হোক, তারপরে আমার এই গেমটা নাম আছে, আমি এটা নাম। ও, বুঝেছি। আমার কার্সার দেখতে পারো তোমরা? কার্সারটা? জি স্যার। আচ্ছা, দেন এনএসসি হলো, দেন এনএসসি না দিলে ব্র্যাকেট পুরো লাভ নেই। জি স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এনএসসি তে পড়ে। জি স্যার। আমার কার্সার। আচ্ছা, গ্রেট। তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, একটু আমি সামান্য রিভিউ করবো, কয়েক মিনিট। ক্লাসে আমরা করেছি অলরেডি ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন। তো ক্লাসে হয়তো বেশিরভাগই ছিলে, কি কয়েকজন ছিলে না। এটা বেসিক্যালি ইউজ করে তোমার একটা সলিডের মধ্যে, মনে করো যেটা সেমিকন্ডাক্টর হতে পারে, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, যেটাই বলো। ইলেকট্রন কোন কোন এনার্জি লেভেলে থাকবে সেটা ডিস্ট্রিবিউশন। দুজন বিজ্ঞানীর নাম আছে এখানে, ফার্মি এবং ডিরাক। আর তুমি দেখছো যে এখানে ইকুয়েশনটা Fe is equal to 1/1 plus e to the power e minus ef by kT। এখানে কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 8.62 টাইমস 10⁻⁵ ইলেকট্রন ভোল্ট পার কেলভিন। এফিটা কি? এফিটা তোমার হচ্ছে প্রবাবিলিটি of an electron or probability of electron occupying that energy state E। তোমার এনার্জি স্টেট কথাটা শুনে একটু মানে কনফিউজ ফিল করতে পারো, স্টেট আবার কেন বলা হচ্ছে। মানে তোমাদের তো মনে আছে যে আমরা যখন ল্যাটিস ফর্ম করে, যখন অ্যাটমগুলো, মনে করো সিলিকন অ্যাটমগুলো, তখন তো ব্যান্ডগুলো স্প্লিট করে। একটা হয় ভ্যালেন্স ব্যান্ড আর একটা হয় কন্ডাকশন ব্যান্ড উপরে। তা কন্ডাকশন ব্যান্ডের ভিতরে এবং ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে
এই লেভেলে এনার্জি থাকতে পারে। এগুলো কিন্তু এনার্জি লেভেল, মানে স্পেস না কিন্তু। ল্যাটিস হলো স্পেস, কোথায় অ্যাটম আছে ওটাকে স্পেস। এগুলো হচ্ছে এনার্জি, কোন এনার্জি লেভেল। কিন্তু এখন এই যে কন্ডাকশন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড, ভিতরে যে মনে হতে পারে এটা কন্টিনিউয়াস, কন্ডাকশন ব্যান্ডে যে কোনো জায়গায় একটা ইলেকট্রন থাকতে পারে, মানে যে কোনো এনার্জি লেভেলে। এটা আসলে ঠিক না। ওখানেও তোমার ওই কোয়ান্টাম মেকানিক্সটা কাজ করে। কিছু ডিসক্রিট এনার্জি লেভেল আছে, সেগুলোতে থাকতে পারে। তো যেমন তোমার এখানে ছবিটা দেখো, এই উপরের বাক্সের ছবিটা, এটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য। নিচে দেখাচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, উপরে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এই বিভিন্ন ভার্টিক্যাল স্কেলিং দিয়ে এনার্জি, বিভিন্ন এনার্জি লেভেলে কোন কোন এনার্জি লেভেলে থাকবে ইলেকট্রন, সেটা কিন্তু ভিতরে ওটাও বের করা যায় ইকুয়েশন সলিউশন করে, শ্রোডিঙ্গার ইকুয়েশন। সেটা তো আমরা যাবো না, কিন্তু সোজা কথা বলতে যাচ্ছি, মাঝখানে যে ফরবিডেন ব্যান্ড আছে, ব্যান্ড গ্যাপ, ওখানে তো ইলেকট্রন থাকতে পারবেই না, আমরা জানি। কিন্তু এই ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এবং কোভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ওখানেও কিছু ডিসক্রিট লেভেল আছে, ওগুলো থাকতে পারে। হ্যাঁ, ওগুলো আমি স্টেট বলি, এনার্জি স্টেট। দেখলে সংখ্যায় অনেক, এমন না যে অল্প। কাজেই ফুল করা সবসময় ফুল থাকে না। তাহলে ব্যাক করি চট করে, একটু যে বলছিলাম আর কি ওটাই। তো ফার্মি প্রবাবিলিটি যেটা, এটা হচ্ছে হাফ। হ্যাঁ, যখন অর্ধেক, যখন টেম্পারেচার at ফার্মি লেভেল। হ্যাঁ, এই ইএফ হচ্ছে ফার্মি লেভেল, মানে এই এনার্জি লেভেলে প্রবাবিলিটি হাফ। এর চেয়ে কম হলে সাধারণত বেশি হয়। এখানে দেখো ব্র্যাকের কাছাকাছি, ডানে গেলে এনার্জি বেশি হলে প্রবাবিলিটি অনেক কমে যায়। এবং at 0 ডিগ্রি কেলভিনে এই যে স্কোয়ার শেপটা হয়, মানে ইএফ এর নিচে সব ফুল, সমস্ত স্টেট, আর ইএফ এর ডান পাশে মানে হায়ার এনার্জিতে সব এমটি at 0 ডিগ্রি। টেম্পারেচার বাড়তে থাকলে তখন একটু ফ্ল্যাটেন হতে থাকে এই কার্ভটা, ক্রমশ একটা হায়ার এনার্জিতে ইলেকট্রন পাওয়ার চান্স বেড়ে যায়। এবং এদিকে ইলেকট্রন পাওয়ার চান্স 1 থেকে একটু কমে যায়, তার মানে হোল পাওয়ার চান্স বেড়ে যায়। এবং এটা সিমেট্রিক, যতটুকু বাড়বে এদিকে ইলেকট্রন পাওয়ার চান্স, বা পাশে হোল পাওয়ার চান্স ততটুকু বাড়বে, মানে ইলেকট্রন পাওয়ার চান্স একটু কমে যাবে। এটা আর বেশি আলোচনা করবো না, একটু ক্লাসে আলোচনা করেছি আমরা। এখন এই ছবিটা কিভাবে কাজে লাগানো যায় তোমাদের কিন্তু বলি, তোমাদের কিন্তু মেইনলি প্রবলেম বুঝতে হবে, বুঝলেই তোমরা মানে ট্রু ফলস মানে আনসার করতে পারবা। আমি এই ক্লাসের শেষে তোমরা যারা যারা ইন্টারেস্টেড, আমি লাস্ট কুইজটা ডিসকাস করবো, কোশ্চেনগুলো ওটা ক্লাসের সময় পরে আর কি, তোমার যাদের সময় আছে। কাজে তোমরা বুঝতে পারবে যে কেন বোঝাটা কেন ইম্পর্টেন্ট। কারণ আমার এই মিড টার্মে এবং ফাইনালও দেখবা আবার 30% এবং বেশি, 30% ধরো আর কি, মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, যেগুলো ট্রু ফলস বা মাল্টিপল চয়েস কোশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওগুলোতে না বুঝলে তুমি কিন্তু ভুল করে ফেলবা অনেক, তখন তোমার গ্রেডটা খারাপ হয়ে যেতে পারে। অন আছে, প্লিজ মিউট করো, শব্দ আসছে। আচ্ছা, তো ওই 30% ভালো করার জন্য বুঝতে হবে কিন্তু স্লাইডগুলো, এবং বাকি ধরো 70% এর মধ্যে আমি বলে দেবো যে হয়তো 2টা বা 3টা মিড টার্মের কথা বলছি, এটা মানে কুইজ না, 2-3টা ডেরিভেশন আসবে, এবং সেই ডেরিভেশন আমি বলে দেবো, মানে এই 5-6টার মধ্যে 2টা আসবে বা 3টা আসবে। এবং সেগুলো মানে যা এমন না যে তোমাকে মুখস্থ করে আসতে হবে টেকনিকগুলো, তা না, জাস্ট ম্যাথমেটিক্সটা শিখে আসলেই হবে। মানে আমি ধরে নেবো কোনটার মানে কি। এফি যে ফার্মি ডিস্ট্রিবিউশন, ফার্মি প্রবাবিলিটি আমরা সবাই জানি, এটা আবার লেখার দরকার নেই এই টাইপের আর কি। কারণ এগুলো একটু শেখাতে হবে কয়েকটা ডেরিভেশন, এটা মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার। আর তারপরে কিছু প্রবলেম থাকবে হোমওয়ার্ক থেকে, সামনে একটা হোমওয়ার্ক দেবো, সেখান থেকে থাকতে পারে, থাকবে আসলে। তো এই 70% তুমি যদি আমি যে ইনস্ট্রাকশন দেবো, তুমি ওইটা ওগুলো যদি ফলো করো, তুমি কিন্তু মোটামুটি পারবা। কারণ প্রবলেম এবং হোমওয়ার্ক প্রবলেম এবং ডেরিভেশন, মিড টার্মের চিটসটা আবার করা হবে না, যেহেতু ডেরিভেশন দেওয়া হবে, লিখে নিয়ে আসলে লাভ হলো। কিন্তু ওই 30%-এর জন্য তোমাকে কিন্তু বুঝতে হবে এগুলো। এমন বোঝাটা জাস্ট মানে কনসেপ্টের বোঝাটা, এমন নয় তোমার ফর্মুলা মুখস্থ রাখতে হবে, কিছু ফর্মুলা বেসিক ফর্মুলা রাখতে হবে অবশ্যই।
আচ্ছা, লেটস গো ব্যাক টু হোয়াট ইউ আর ডিসকাসিং। এখন এটা অ্যাপ্লিকেশনটা দেখো ফার্মি লেভেলের। ক্লাস কিছু বলছে প্লিজ অন করবে। প্রথম ছবিটা বা পাশে যাচ্ছে ইন্ট্রিনসিক, আমি ক্লাসে আলোচনা করেছি, আবার করছি একবার। এখানে দেখো ভ্যালেন্স ব্যান্ড, উপরে কোভ্যালেন্ট বন্ড, কন্ডাকশন ব্যান্ড। তো আমার কার্সর দেখতে পাচ্ছ তোমরা, তাই না? এটা মানে একটা ইম্পর্টেন্ট, কোথায় আমি দেখাচ্ছি। হ্যালো, একজন বলো তো, কার্সর দেখতে পাচ্ছ? কার্সর? জি স্যার। ওকে, আচ্ছা। দেখো এই ছবির মধ্যে ভ্যালেন্স ব্যান্ড নিচে, উপরে কন্ডাকশন ব্যান্ড। এখানে আমরা ফার্মি ওই পিকচারটা ছিল যেটা, ওটা 90 ডিগ্রি ঘুরে দেওয়া হলো, কারণ ওই পিকচারে কিন্তু হরিজন্টাল অ্যাক্সিসে ছিল মানে এনার্জি, এবং আমাদের এই ব্যান্ড ডায়াগ্রামেও আমরা কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিসে এনার্জি রাখি, কাজে ওটা 90 ডিগ্রি ঘুরে দেওয়া হলো। ফলে দেখো এখানে এরকম শেপটা নিল। এখন এইদিকে প্রবাবিলিটিটা বা পাশে লেফট বা দিকে গেছে, হরিজন্টাল বা দিকে। যদি ইন্ট্রিনসিক হয় একটা ম্যাটেরিয়াল, মানে ওখানে শুধুমাত্র অ্যাট 0 ডিগ্রি কেলভিন কোনো ক্যারিয়ারই থাকে না, ফ্রি ক্যারিয়ার থাকে না, আমরা ক্লাসে আলোচনা করেছি। টেম্পারেচার বাড়তে থাকলে ইএইচপি মানে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হতে থাকে, থার্মালি জেনারেটেড, তখন একটু বাড়তে থাকে নাম্বার অফ ক্যারিয়ার্স। এবং আমরা দেখেছি সমান হয় সংখ্যায় ইলেকট্রন এবং হোল। এই ছবিতে দেখো এখানে 4টা, মানে বোঝানোর জন্য 4টা মাত্র হোল দেখানো হচ্ছে এবং 4টা ইলেকট্রন দেখানো হচ্ছে। কারণ এটা টেম্পারেচার 0 ডিগ্রি না, এখন টেম্পারেচার এটা বাঁকা হয়ে গেছে না, প্রবাবিলিটি কার্ভটা। তার মানে অ্যাট ইসি 0 ডিগ্রিতে এখানে এটা স্কোয়ার হতো, মানে প্রবাবিলিটি 0 হতো ইলেকট্রন থাকার। কিন্তু একটা হায়ার টেম্পারেচার, রুম টেম্পারেচার বা এবং তার জন্য নিচের টেম্পারেচারও এখানে প্রবাবিলিটি 0 নাই, সামান্য একটু ভ্যালু আছে, ফলে অল্প কিছু ইলেকট্রন পাবো এখানে। আর এই জায়গাটা প্রবাবিলিটি ভালোই আছে, কিন্তু এটাতে ফরবিডেন ব্যান্ড, এখানে তুমি ইলেকট্রন থাকতেই পারবে না, মানে ব্যান্ড গ্যাপ এটা, যে এখানে থাকবে না। কিন্তু এই আবার এই ভ্যালেন্স ব্যান্ডে দেখবা এখানে ইলেকট্রন প্রবাবিলিটি অনেক হাই, কিন্তু পুরা 1 না, একটু কম। এখানে যতটুকু বেশি, মানে একটু কম, সেই জন্য মানে পুরা ফুল হবে না, কিছু ফাঁকা থাকবে, এবং সেটাই হচ্ছে, সেগুলি হচ্ছে হোল। এবং আমরা জানি এই নাম্বার অফ হোলস নাম্বার অফ ইলেকট্রন সমান হবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো কিন্তু এনি টাইম। তারপরে আমরা ডোপ সেমিকন্ডাক্টরে আসি। ধরো এটা এন টাইপ, দেখবা ইএফটা ফার্মি লেভেলটা কিন্তু মাঝখানে থাকবে না, একটু উপরে উঠে যাবে, এবং ফলে এই ইসি মানে যে লোয়ার লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড, এখানে দেখো প্রবাবিলিটি বেড়ে গেছে। এখানে ছোট্ট অল্প ছিল ইন্টারেস্ট, এখানে প্রবাবিলিটি বেড়ে গেছে, ফলে নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যাবে এবং কন্ডাকশন ব্যান্ডে। এবং ভ্যালেন্স ব্যান্ডে দেখো প্রবাবিলিটি একটু কমে গেল, যেহেতু একটু উপরে উঠে গেছে, কাজে ইলেকট্রন প্রবাবিলিটি বেড়ে গেল, মানে পুরো কার্ভটা উপরে উঠে গেছে, একটু ইলেকট্রন প্রবাবিলিটি বেড়ে গেল, মানে হোলের প্রবাবিলিটি কমে গেল। 4টা থেকে 2টা হয়ে গেল, কিন্তু ইলেকট্রন অনেক বেড়ে গেল, কারণ এটা এখন ডোপড সেমিকন্ডাক্টর। তোমরা জানো যে ডোপড সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের হোল এবং ইলেকট্রন সমান হয় না সংখ্যায়, শুধুমাত্র ইন্ট্রিনসিকে সমান হয়। এখানে অনেক বেশি ইলেকট্রন, বিকজ ওই ডোপ্যান্ট থেকে আসছে, ধরো আর্সেনিক বা ফসফরাস থেকে এগুলো আসছে। আর শেষে আমরা আসি পি টাইপে। পি টাইপের ফার্মি লেভেলটা কিন্তু মিড লেভেলের নিচে থাকে, এবং ফলে দেখবা এই প্রবাবিলিটি এই কন্ডাকশন ব্যান্ডের এখানে খুবই কমে যায়, মাত্র এখানে 3টা দেখাচ্ছে, ধর আরো কম দেখলে ভালো হতো ইলেকট্রন। আর ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন প্রবাবিলিটি কমে যায়, মানে হোলের প্রবাবিলিটি বেড়ে যায়। এই হোলের প্রবাবিলিটি আমরা 1 - FV বলি, ইভি সরি 1 - FeV। এখানে ইলেকট্রন প্রবাবিলিটি হচ্ছে FeV, আর হোলের প্রবাবিলিটি হচ্ছে 1 - ওর থেকে মাইনাস করলে খুব ছোট একটা নাম্বার হবে, কিন্তু ওটাও খুব কম না, ফলে এখানে হোল একটু বেড়ে গেল আর কি। কারণ আমরা একটা ডোপ করেছি মানে পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে, ধরো ক্যালিয়াম বা বোরন, এগুলো অ্যাকসেপ্টর, একটা ইলেকট্রন নিতে পারে এরা। আর যখন ইলেকট্রন দেয়, ধরো এন টাইপ, ওগুলোকে আমরা ডোনার বলি, যেমন ফসফরাস বা আর্সেনিক। এই যে টার্মগুলো বলছি, ডোনার, অ্যাকসেপ্টর, পি টাইপ, এন টাইপ, এগুলো হয়তো মানে তোমার থাকবে, মানে বিভিন্ন ট্রু ফলস এমসিকিউতে। হ্যাঁ, তুমি এগুলো বেসিক ল্যাঙ্গুয়েজ একটা ইঞ্জিনিয়ার, তা আমরা এগুলো যদি না জানি তাহলে তো আমাদের জানাটা সম্পূর্ণ হলো না। এই জন্য আমি ওগুলোই দেখতে চাই। আমি খুব কঠিন কিছু না, মানে জাস্ট সিম্পলি
তুমি এই কথার ভাষাটা বুঝতে পারছো, এই অ্যাবিলিটি তোমার হচ্ছে, সেটাই মানে আমার দেখার বিষয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা আগে আলোচনা করেছি, একটা আলোচনা করলাম, রিভিউ করলাম, অনেকদিন অনেক ক্লাসে ছিল না ওই সময়। আচ্ছা, এগুলো আমি আলোচনা করলাম অলরেডি। আচ্ছা, এবারে আমরা আসি মানে কিভাবে আমরা ওই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনটা কাজে লাগাবো। এখানে দেখো আরো একটা সিম্পল করা হলো, ব্যান্ড ডায়াগ্রামের উপরে ইন্ট্রিনসিক, তারপরে এন টাইপ, এটা পি টাইপের। তো আমাদের ইন্ট্রিনসিকে দেখো মাঝখানে ফার্মি লেভেল আছে ঠিকই। এই প্রথমটা হচ্ছে একটা ফার্মি মানে মানে ফার্মি লেভেল, আমরা শুধু ফার্মি লেভেলটা দেখাই, এখান থেকে বোঝা যায় যে কেমন প্রবাবিলিটি কোথায়। মাঝখানে থাকলে মোটামুটি সমান হবে কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনের প্রবাবিলিটি, ইলেকট্রন হোলের প্রবাবিলিটি সমান হবে। আর উপরে থাকলে একটা এন টাইপ, তখন ইলেকট্রনের প্রবাবিলিটি বেশি হোলের চেয়ে, নিচে হোলের চেয়ে। আর নিচে থাকলে আমাদের সময় তখন একটা পি টাইপ, মানে ইএফটা নিচের দিকে থাকলে, মিড লেভেলটা নিচে থাকলে তখন ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনের প্রবাবিলিটি কম আর হোলের প্রবাবিলিটি বেড়ে যায় কম্পারেটিভলি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে এই তিনটা ছবিতে এই কন্ডাকশন ব্যান্ডের উপরের লাইনটা আমরা টানিনি, কিন্তু একটা ব্যান্ডের মতো যদি আমরা জানি, কিন্তু এটা শুধু নিচের এজ মানে নিচের সীমাটা দেখানো হলো। একইভাবে ভ্যালেন্স ব্যান্ডের উপরের সীমাটা দেখানো হলো, সিম্পল করার জন্য, আর কিছু না। এবারে পরেরটা আসো, এটা হচ্ছে নাম্বার অফ স্টেট, যেটা একটু আগে বলছিলাম। এই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোন কোন লেভেলে থাকতে পারে, কোন এনার্জি লেভেলে ইলেকট্রন, এটা কিন্তু কন্টিনিউয়াস না, এটাও কোয়ান্টাম মেকানিক্স থেকে বের করতে হয়। কিন্তু নাম্বার অফ স্টেট গুলো আবার ক্রমশ বাড়তে থাকে, ই যত বাড়ে এটা স্কয়ার রুট অফ ই হিসেবে বাড়তে থাকে। কাজে যত হায়ার এনার্জিতে যাবা, তো নাম্বার অফ চেয়ার বুঝতে পারো, বা রুম মানে একটা প্লেস বাড়তেছে, বসার জায়গা বাড়তেছে। আর একইভাবে নিচের দিকে গেলে এখানে ভ্যালেন্স ব্যান্ডে বাড়তে থাকে নাম্বার অফ স্টেট। কিন্তু আমার তাহলে কতগুলো আসলে ইলেকট্রন আছে, এটা কি বের করবো? এই প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হবে। প্রবাবিলিটি দেখো আবার এই যে ইসি যেটা, এখান থেকে খুবই তাড়াতাড়ি আমরা জিরো হয়ে যাচ্ছে। যদিও নাম্বার অফ স্টেট বাড়তেছে, কিন্তু দুটো গুণ করলে এই গুণফলটা এরকম হয় অনেকটা। ইলেকট্রন যে দেখতে পাচ্ছ, মানে প্রথম দিকে বাড়তে থাকে, পরে কমতে থাকে, কারণ প্রবাবিলিটি ক্রমশ অলমোস্ট জিরোর মতো হয়ে যায়। আমি একইভাবে এখানে প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস এফই, হ্যাঁ, 1 মাইনাস এখানে এফই আর এখানে 1 মাইনাস এফই। তো এখানে এই দুটো গুণ করলে এই হোলের সংখ্যা, স্টেটস, নাম্বার অফ স্টেটস, প্রবাবিলিটি হচ্ছে 1 থেকে বাদ দিতে হবে, মানে এই বড় নাম্বারটা একদম ছোট্ট একটা ভ্যালু হবে আর কি। সেটা প্রথম দিকে বাড়তে থাকে, তারপরে আবার জিরোর মতো হয়ে যায়, কারণ প্রবাবিলিটি মানে অলমোস্ট 1-এর মতো হয়ে যায়। ইলেকট্রনের প্রবাবিলিটি 1 হবে, হোলের প্রবাবিলিটি 0, 1 মাইনাস এফ, এটা মানে 0 হয়ে যায়। কিন্তু এগুলো সমান, কারণ আমরা জানি ইন্টেন্সিকে নাম্বার অফ হোলস ইলেকট্রন সমান থাকে। এগুলো ইএইচপি, থার্মালি জেনারেটেড ইলেকট্রন হোল পেয়ার, টেম্পারেচারের কারণে বা লাইটের কারণে এগুলো তৈরি হয়। কিন্তু জিনিসটা খেয়াল করো, এন টাইপে ইলেকট্রনের সংখ্যা বেশি আর নিচে হোল অনেক কম। পি টাইপের একটু উল্টা, হোল অনেক বেশি, ইলেকট্রন অনেক কম। তোমাকে যদি বের করতে হয় কতগুলো ইলেকট্রন আছে জানতে চাও, তোমার কি করতে হবে? এই জিনিসটা এরিয়াটা বের করতে হবে, এই গোল জিনিসটা এরিয়া বের করার জন্য ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে, এখানে দেখছো, এবং এই এফই টাইমস এনি, এটা হলো এই কার্ভটা, এটা ইন্টিগ্রেট করতে হবে ডিএক্স। আবার একইভাবে নিচের দিকে তোমার ইভি থেকে মাইনাস ইনফিনিটি যেতে হবে এনার্জি, মানে হোল বের করার জন্য, পি0 বের করার জন্য। তো সেই এটা সব ক্ষেত্রেই করতে হবে তোমার, কিন্তু এই ইন্টিগ্রেশনটা অত সহজ না করা, বেশ কঠিন। তো এটা অ্যাভয়েড করার জন্য যেটা করা হয়, এটা হলো এটা, এরা এই যেটা বললাম এফইএনই ইন্টিগ্রেট করলে নাম্বার অফ ইলেকট্রন পাবা। কিন্তু এই ইন্টিগ্রেশন অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করবো, একটা ইসি লেভেলে, ইসির উপরে তো আছে ইলেকট্রন, ওই লেভেলের উপরে, কিন্তু আমি ইসি লেভেল ধরে নেব সব ইলেকট্রন যদি ইসি লেভেল থাকে, তাহলে ইফেক্টিভ
ডেন্সিটি অফ স্টেট, মানে ইকুইভ্যালেন্ট, অনেকটা মানে ইকুইভ্যালেন্ট কত কত হবে। তার মানে ইসি দিয়ে যদি মানে এক্সাম নাই এফইসি দিয়ে গুণ করলে এনসি তোমার ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেট, এইটা তো আমাকে কারেক্ট নাম্বার অফ ইলেকট্রন দেবে। হ্যাঁ, তো মানে এটা একটা ইফেক্টিভ, মানে অনেকটা মানে পুরোটা যোগ করে বের করা হয়েছে এটা পরে আর কি। কিন্তু অ্যাট লেভেল ইসি, নট অ্যাবাভ না, ইসি লেভেলে, এটা সহজ করার জন্য। মানে এইটা ভ্যালু কত, এটাকে মানে আমাদের টেক বইয়ের অ্যাপেন্ডিক্সই আছে, ওটা আমি পরে দেখবো, আমার তোমাদের মুখস্থ রাখার দরকার নেই। কিন্তু ইফেক্টিভ নাম্বার অফ স্টেট অ্যাট ইসি এটা আমরা ইউজ করবো। তো এখন তার মানে এখান থেকে আমরা পেয়ে যাবো এন জিরো, মানে নাম্বার অফ জিরো হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম অবস্থা আর কি, আর কিছু না, মানে নাম্বার অফ ইলেকট্রন। আমরা জানি ইসি হচ্ছে, এফইসি হচ্ছে এই যে ফার্মি ড্রাগ ডিস্ট্রিবিউশন। এখানে কেটি হচ্ছে তোমার অনলি 0.026 নিচের এই মানে ই টু দি পাওয়ার যেটা দেখছো। আর ইসি মাইনাস ইএফটা একটু বড়, এটা ধরো ইভেন 0.1 হলেও এটা 4-এর মতো হয়ে যাবে প্রায়। এবং ই টু দি পাওয়ার 4 কিন্তু বেশি বড় নাম্বার, মানে 50 বা 60, আরো বড় হতে পারে। 0.2 যদি হয় ডিফারেন্সটা, তোমার তাহলে আরো অনেক বড় হবে। মোট কথা এই ই টু দি পাওয়ার এই জিনিসটা অনেক বড় হয় সংখ্যায়, 50-এর উপরে হয়ে যায় সাধারণত, বা 100-200 হতে পারে। তো তখন এই একটা আমরা বাদ দিতে পারি, মানে জাস্ট বোঝার জন্য এই সামান্য এই ঝামেলা করতেছে। একটা বাদ দিয়ে দিলে তখন হয়ে গেল 1 বাই, মানে নিচের বাঁ পাশে যে 1 প্লাস আছে, এই 1 প্লাসটা বাদ দিয়ে দিলাম, তাহলে নিচের এটা উপরে উঠে গেল ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি। এটা হলো আমাদের ফার্মি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তাহলে এখন এই ইকুয়েশনে বসিয়ে দিলাম আমরা। এক্সকিউজ মি। তাহলে n0 হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, হচ্ছে যে nc টাইমস এফইসির ভ্যালুটা বসিয়ে দিলাম, এটা হলো আমাদের নাম্বার অফ ইলেকট্রন। এবং এখানে দেখো ইএফ তো তোমার যদি মাঝখানে থাকে যে ভ্যালু হবে, কিন্তু উপরে উঠে গেলে এন টাইপে, এটা কিন্তু ছোট হয়ে যাবে ভ্যালুটা, ইসি মাইনাস ইএফ। তখন ই টু দি পাওয়ার মাইনাস, তো কাজেই গুণফলটা বাড়বে কিন্তু তখন। অর্থাৎ ইএফ যত উপরে উঠে যায় তত বেশি নাম্বার অফ ইলেকট্রন বাড়ে কন্ডাকশন ব্যান্ডে। আচ্ছা, এবারে ইতে আসি, আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড স্লাইড মনে হচ্ছে, নিচের দিকে তাকাবা না, উপর দিকে দেখবা, তাহলে বুঝতে পারবা কঠিন কিছু না আসলে। ওই যেটা দেখলাম আমরা n0 n sub 0 is equal to দেখলাম, ওইটাই সেম জিনিস এখানে, মানে এনসি ছিল, এখানে এনভি দিলাম আর কি। মানে ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস এট দ্য ভ্যালেন্স ব্যান্ডে, মানে হোল বের করার চেষ্টা করছি ভ্যালেন্স ব্যান্ডে। তো ওটা ওখানে ওইটা এনভি, আর এখানে তো প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস এফইভি। তাহলে এফইভি আমরা জানি যে এখানে 1, দেখো 1 মাইনাস এফইভিটা নিচে বের করছি আমরা, 1 মাইনাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার, এই যে এটা আমরা জানি ইকুয়েশনটা, ফার্মি ড্রাগ ডিস্ট্রিবিউশন। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু নেগেটিভ, ইএফ কিন্তু ইভির উপরে, ভ্যালেন্স মানে ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের এজের উপরে, কিন্তু যেটা পজিটিভ, কিন্তু সামনে নেগেটিভ আছে। তাহলে এটা যদি বড় হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাসটা বড় নাম্বার, তো ওটা নিচে না থাকলে 1 বাই ই টু দি পাওয়ার বড় নাম্বার, ওটা মানে বড় হবে, আলটিমেটলি অনেক ছোট হয়ে যাবে পুরো জিনিসটা। কিন্তু মানে অনেকটা তোমরা জানো না, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, কারণ 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। তো এটা ঠিক ইনফিনিটি না, কিন্তু এটা মানে আলটিমেটলি এটা একটা বড় নাম্বারই হয়, মাইনাস বড় নাম্বার হওয়াতে এটা 0 হয়ে যায়। তো শুধু মানে আলটিমেটটা 1ই লিখতে পারি আমরা, মানে এটাই অলমোস্ট ইকুয়াল, মানে বলছি না পুরো ইকুয়াল, কাজে এটা আলটিমেটলি এইটা হলো। এই কোশ্চেনে আমরা যদি বসিয়ে দিই এই ভ্যালুটা, তাহলে নাম্বার অফ হোল পেয়ে গেলাম এনভি টাইমস এইটা। এটাই মোটামুটি আমাদের মেইন জিনিস। এখন তার বাকিটা শুধু ক্যালকুলেশন আর কিছু। n0 ছিল আগের পৃষ্ঠা, এটা p0 গুণ করা হয়। দেখো এটা হলো, আমি একটু ভেঙে লিখেছি এই জন্য, যেহেতু বোর্ডে লেখা পারবো না তো আজকে, যেন তোমরা এখান থেকে বুঝতে পারো। এটা তারপরে দেখো এনসি টাইম এনভি হয়ে গেল, উপরে যে ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার যেটা আছে ওটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে ইএফ কাটা যাবে, থাকবে আর আলটিমেটলি মাইনাস উপরে ইসি মাইনাস ইভি।
ইসি তো উপরে বেরু, কাজে এটা আরে এটা জি কঠিন বেটা। ইসি মাইনাস ইবি কে আমরা কি বলি? এটাকে আমরা ব্যান্ড গ্যাপ বলি না, মনে আছে না? মনে আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এই ইজি লিখে ব্যান্ড গ্যাপ। খেয়াল করো এখানে কিন্তু ফার্মি লেভেল কোথায়, এটা কোনো ইফেক্ট নাই। n0 সমান p0 কত হবে, মানে তার মানে n0 যদি বাড়ে p0 কমবে, এটা বোঝা যাচ্ছে তাহলে যদি ফার্মি লেভেল যেখানেই থাকে। তো এটাই আর কি মেন এখানে। আর আমরা বের করতে পারি আমরা, এটা হলো মানে যে কোনো ডোপ হোক বা ডোপ না হোক ম্যাটার করে না, এটা অলওয়েজ ট্রু। এটা n0 p0 সমান এটা। ডোপ যদি না হয়, ইন্ট্রিনসিক যদি হয়, তাহলে ফার্মি লেভেল মাঝখানে থাকে আমরা জানি। তো সেটা বের করার চেষ্টা করছি, ni বলছি ওটাকে এখন। তো ওখানে এই ইএফ এর জায়গায় ইআই বলছি, এটা মাঝখানে থাকে। তো কিন্তু গুণ করলে ইআই বলি আর ইএফ বলি, গুণ করলে আগের মতো একই জিনিস আসছে এখানে। এখান থেকে বলতে পারি আমরা যে n0 p0 = nipi। তুমি ইন্ট্রিনসিক কনস্ট্যান্ট যে জানো একটা সেমিকন্ডাক্টরের, তারপর তোমার যদি ডোপ করা হয় তখন যে n বেড়ে গেল, n টাইপ n বেড়ে গেল, তখন তুমি কিন্তু n জানলে পিও বের করতে পারবা। একটা অঙ্ক দেখবো আমরা, কারণ এটা তো জানা আছে, সিলিকনের ni হচ্ছে 1.5 টাইমস 10^10 পার সেন্টিমিটার কিউব। এটা জানা আছে মোটামুটি একটা রুম টেম্পারেচার 300 ডিগ্রি কেলভিনে। এটা জানা থাকলে যে একটা জানা যায় এখানে, তার একটা বের করা যাচ্ছে সহজেই। এই জন্য প্রবলেম কিন্তু পরীক্ষা থাকবে, খুবই মানে সহজ প্রবলেম, একটু প্র্যাকটিস করলেই। আচ্ছা, তারপরে আরেকটু বলা যায়, যেহেতু আমরা জানি ইন্ট্রিনসিকে ফার্মি লেভেল মাঝখানে থাকে, কাজেই আগের স্লাইডে আবার কাজে এই যে এনআই এবং পিআই সমান হবে, কারণ ইআই তো সেম, মানে সমান হবে। এই ডিফারেন্সটা সমান আর কি, এখানে ইসি মাইনাস ইআই এবং ইআই মাইনাস ইভি সমান ডিস্টেন্স, কাজে এনআই পিআই সমান হবে। তাহলে বলতে পারি n0 p0 ni pi, এটা আগের পৃষ্ঠায় দেখলাম, আগের স্লাইডে। যেহেতু সমান, তার মানে ni স্কয়ার লিখতে পারি। তাহলে বলতে পারি n0 p0 = ni স্কয়ার। এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা বিভিন্ন প্রবলেমে লাগবে, তোমাদের হোমওয়ার্কে লাগবে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে এটা। আমি এখান থেকে আরেকটা লিখতে পারি আমরা, ni সমান স্কয়ার রুট অফ n0 p0 অর ni pi। আগের পৃষ্ঠায় আমরা দেখেছিলাম যে এনআইপিআই বা n0 p0 ভ্যালু যে ভিতরে দেখা যাচ্ছে, এই যাওয়ার পর যাই ওখানে দেখাই, এই যে ভ্যালুগুলো, এটাকে স্কয়ার রুট করলে যা আসে সেটাই এখানে আসছে। এবং এটা হলো আমাদের n0 p0 ইকুয়েশন, আগের পৃষ্ঠায় আমরা দেখেছি। এই যে n0 তোমার nc দিয়ে লেখা হয়, nc তারপরে প্রবাবিলিটি, আর n0 লেখা nv প্রবাবিলিটি দিয়ে। কিন্তু আমাদের nc এবং nv মনে রাখা একটা কঠিন, কেননা ডেনসিটি অফ স্টেটের ভ্যালু কত, এটাকে নাম্বারটা অত ইজি না মনে রাখা। এটা সহজ করার জন্য একটা বুদ্ধি করা হয়, এটাকে আমরা ইসি মাইনাস ইএফ যেটা আছে, এটাকে আমরা একটু ভেঙে লিখতেছি। ইসি মাইনাস ইএফ থাকলো এখানে, প্লাস ইআই মাইনাস ইআই করা হলো, করে দুই ভাগ করে ভেঙে ফেলা হলো। ভেঙে ফেলে মানে e টু দি পাওয়ার একটা সামথিং এবং টাইমস e টু দি পাওয়ার সামথিং। এই প্রথম পার্টটা হলো আমাদের ইসি মাইনাস ইআইটা কিন্তু এনআই, এর আগের পৃষ্ঠা আমি দেখেছি। পরের পার্টটা রয়ে গেল এখানে। আগের পৃষ্ঠা আবার একটু যে দেখাচ্ছি, এই দেখো এনআই, এই যে এনআই হচ্ছে এনসি টাইমস ইসি মাইনাস ইআই, আবার পিআই হচ্ছে এটা, এই দুটোই ব্যবহার করা হবে এখানে। তো এই প্রথম পার্টটাতে আমরা লিখলাম এনআই লিখলাম, আবার একইভাবে হোলের জন্য আমরা একই কাজই করলাম মোটামুটি করে, এখানেও এনআই দিয়ে বের করলাম আমরা। এখানে ইআই মাইনাস ইএফ হলো, মানে এই টার্মটা পজিটিভ, মানে একটা সেমিকন্ডাক্টরে ফার্মিয়েবল দুটোর মাঝখানে থাকে এসিএম ইভির, যে ইএফ মাইনাস ইআই, ইয়ে তো মাঝখানে, এন টাইপে তোমার ইএফ উপরে থাকে, কাজে এটা পজিটিভ। এবং যত উপরে থাকবে তত ডিস্টেন্সটা বাড়বে, কিন্তু ইএফ মাইনাস ইআই তত বেশি তোমার তাহলে ইলেকট্রন পাবা। আর হোলের জন্য দেখো ইএফ যত নিচে থাকবে, মানে যত ইভির কাছাকাছি যাবে বেশি হবে সেক্ষেত্রে। তো এই দুটো মনে রাখা সহজ। এনআই আমরা জানি, এট রুম টেম্পারেচার এনআই ফর সিলিকন হচ্ছে 1.5 টাইমস 10^10 পার সেন্টিমিটার কিউব।
এটা তো এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে হবে এবং খুবই চান্স আছে যে এই ডেরিভেশনটা তোমাদের পরীক্ষায় দেওয়ার, কারণ আমি চাই তোমরা এই ডেরিভেশনটা মনে রাখো। এটা একটা ক্রিটিক্যাল মানে নলেজ ফার্মি ডিস্ট্রিবিউশনটা ইউজ করে আমরা কিভাবে ইলেকট্রন হোল, এটা তোমাদের সুবিধাও একটা, কারণ তুমি এটা জানা কোশ্চেন থাকে পরীক্ষায়, তুমি কিন্তু শিখে আসলে পারতেছো। হ্যাঁ, এটা সেভাবে দেখতে পারো। ইলেকট্রন হোল কনসেন্ট্রেশনের স্যার ওই যে ইকুয়েশনটা কোত্থেকে জেনে আসছিল ওটা আরেকবার একটু বলতেন। কোন কোয়েশ্চেনটা? যে ইন্টিগ্রেশনেরটা স্যার। এটা এই ইন্টারেকশন, এই যে আমাদের এই যে গোল জিনিসটা, এটাই হলো আমাদের, এটা এরিয়াটি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। হ্যাঁ, তো এই এটাকে পাওয়ার জন্য আমাদের ইন্টিগ্রেট করতে হবে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত। এই কার্ভের ইকুয়েশনটা হচ্ছে তোমার এফি টাইমস এনি, এই কার্ভের ইকুয়েশন। এটা তুমি ইন্টিগ্রেশন করে এরিয়া বের করতে হয়, তোমরা শিখেছো তাই না ক্যালকুলাসে? তো স্যার কার্ভটা তো স্যার ওই যে ফার্মি ডাইরেক্ট ফার্মিটেক ডিস্ট্রিবিউশন টাইমস নাম্বার অফ স্টেট, মানে একটা এনার্জি লেভেলে কত প্রবাবিলিটি এবং কতগুলো স্টেট আছে। এখন ধরো ক্লাসে যেটা বলেছিলাম, একটা 50টা সিট থাকলে, চেয়ার থাকলে প্রবাবিলিটি স্টুডেন্ট আছে 25টা খালি, সে কোন ফলটাতে বুঝতে হবে কত ইলেকট্রন আছে। কাজে আমরা করছি এফি টাইমস এনি, আর নিচে তোমার হোল বের করার জন্য এনি টাইমস 1 মাইনাস এফি। এনিটা কি স্যার ওই মুহূর্তে মানে না, ওই অবস্থা ওই মুহূর্তে না, এনি এট এই এনার্জি লেভেলে কতগুলো কোয়ান্টাম স্টেট এনার্জি স্টেট আছে যেগুলো দখল একটা হোল দখল করতে পারে। এই এটা কিন্তু কন্টিনিউয়াস না, বললাম এখানে অনেকগুলো স্টেট আছে, ওগুলো তুমি পার্টিকুলার ওগুলো দখল করতে পারলে যে কোনো ভ্যালু নিতে পারে না। এর কিছু মানে কোয়ান্টাম ভ্যালু আছে কিছু কিছু, ওগুলো নিতে পারে। যদিও দেখি কন্টিনিউয়াস মনে হয় কন্ডাকশন ব্যান্ড, কিন্তু কন্টিনিউয়াস না, আসলে এখানে ছোট 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 মানে সিটের মতো আছে। মানে একটু দেখায় না, কতগুলো সিট আছে? তাহলে এনিটাকে অ্যাকচুয়ালি তাহলে সিট বোঝাচ্ছে নাকি মানে ইলেকট্রন? হ্যাঁ, এনিটা সিট বোঝাচ্ছে কতগুলো স্পেস ইলেকট্রন থাকার জায়গা আছে, স্টেট মানে ইলেকট্রন থাকতে পারে স্পেস না, কিন্তু মানে জায়গা মানে ওই সেন্স এটা মানে চোখে দেখা যায়, এটা এনার্জি, এই এনার্জি থাকতে পারে একটা ইলেকট্রন। এখন থাকবে কিনা প্রবাবিলিটি 0.5 হলে 10টা যদি সিট থাকে এখানে, প্রবাবিলিটি 0.8 হলে তাহলে 8টা ইলেকট্রন থাকার চান্স কিন্তু বেশি, ভাই 2টা হয়তো নাই, এরকম ব্যাপারটা কি। তো মানে এটাই গুণফল, এনি হচ্ছে নাম্বার অফ চেয়ার, নাম্বার অফ স্টেট, আর এফি হচ্ছে প্রবাবিলিটি, ফিল হওয়ার প্রবাবিলিটি কত, গুণ করলে তুমি নাম্বার অফ পার্সন পাচ্ছ, পিপল পাচ্ছ, বা নাম্বার অফ ইলেকট্রন পাচ্ছ আর কি। এটাই। বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন থাকে কারো? আমার তো মার্কিং ভালো লাগে না। তো এখানে সুবিধা হলো এটাই, তোমার কিন্তু মানে মনে হচ্ছে আমার কঠিন ব্যাপার, এরকম একটা ইন্টিগ্রেশন তুমি করতে হচ্ছে না, তুমি জাস্ট সিম্পলি এই এনসিটা ব্যবহার করছো, এফেক্টিভ ডেনসিটি স্ট্রাকচার ব্যবহার করছো। আর এখানে এন নটটা স্যার ওই যে এন নট, হ্যাঁ বলো কি বিহান অনেক স্যার ওই যে e টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ মাইনাস এটা নিচে, জি স্যার ইকুয়েশনটার এটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা কোনটা ছিল কোশ্চেনটা বুঝছি না, আর বলো। স্যার ওই যে এন নট ইকুয়াল এনসি মাইনাস, এটা কি স্যার ওই যে উপর থেকে আসছে, মানে কোন জায়গা থেকে আসছে এটা বলুন। মানে এই ইন্টিগ্রেশনটা করলে আমরা পাবো অ্যাকচুয়াল নাম্বার অফ ইলেকট্রন, এটা করাতে ডিফিকাল্ট। সেটা না করে আমরা যেটা করছি ইসি লেভেলে, মানে কন্ডাকশন নিচের যে মানে নিচের যে এনার্জি লেভেল, ওই লেভেলে কতগুলো ইলেকট্রন ধরলে আমরা এই একই আনসার পাবো এই ইন্টারেকশনের, সেটা বলছে এনসি। হ্যাঁ, তো এই এনসিটা ইফেক্টিভ মানে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ মানে স্টেট অ্যাট ইসি লেভেল। এটার ভ্যালু ম্যাথমেটিক্যালি বের করা যায় এবং আমাদের অ্যাপেন্ডিক্সে করা আছে। কল্পনায় হারিয়ে যাচ্ছে, হতে পারে ভয়ঙ্কর মানসিক সমস্যা। কোশ্চেনটা কি এটা কোশ্চেন ছিল না অন্য কোশ্চেন ছিল? না, জি স্যার। Sir, আমারও এখানে একটু কনফিউশন আছে স্যার। Could you just explain the concept NC again, sir? এটা আমি ঠিক মানে ধরতে পারছি না। Okay, NC হচ্ছে মানে okay, let's go back to this picture. বাবা ওই কি জানো, You can see here that not all the electrons at level EC, right? Only a few probably. Then we are having more electron, a little higher energy, more than less, gradually becoming zero. So these electrons are at different energy levels, not at EC. So that's why you need to integrate. But to avoid that,
what if there are electrons only at EC level? What would be the equivalent number of electron? So we can multiply EC probability at EC times that equivalent number of electron, then we'll still get the correct number of electrons. But we are not doing the integration. We're just simply multiplying this probability at EC times that equivalent number of electrons. Voice young, Is the equivalent number of electrons, right? Right. So we're not using all the levels of electrons that we have here. We're using only finding probability at EC and multiplying that by the equivalent number of electrons. And this product will give the same number if you had integrated. I understand, sir. Thank you. Okay, you're welcome. Thank you. Okay, Okay, so yeah, so that's how we find now বের করলাম n0 equilibrium electron concentration একইভাবে আমরা বল কনসেন্ট্রেশন বের করেছিলাম, এটা বলছিলাম অলরেডি, অলরেডি করেছি, এটা আমরা কোশ্চেন আনসার করছিলাম। তো এই ডেরিভেশনটা কিন্তু হ্যাঁ, এটা মানে তোমাদের পরীক্ষা কিন্তু এত কথাবার্তা লিখতে হবে না, জাস্ট ম্যাথ করে দেখাবা। হ্যাঁ, এমনি কোনো কথা না লিখলেও ফাইন, আমি ধরে নেবো কোনটা কি মানে আমি জানি। আমি জাস্ট একটা খুবই চাইলে একটা লিখতে পারবো যে হ্যাঁ, NC is the effective density of a state at level at energy level EC, আর EV হচ্ছে effective density of a state at energy level EV। এই দুটো লাইন লিখলে যথেষ্ট, বাকি সব ম্যাথ গুলো থাকলে চলবে। Okay, that's good. So we finish this part. এক প্রবলেমটা করি, প্রবলেমটা আসলে নিচের দিকে তোমরা দেখো না, হ্যাঁ কিভাবে অ্যাভয়েড করবো বুঝতে পারছি না। ওকে, এটা করি। আচ্ছা, a silicon sample is doped with 10^17 arsenic atoms per centimeter cube. What is the equilibrium hole concentration P0 at 300 Kelvin? Where is EF related to EI? আমরা যা শিখেছি এখান থেকে আমরা করতে পারবো প্রবলেমটা। ফার্স্ট অফ অল এখানে দেখো কত কনসেন্ট্রেশন সিলিকন ডোপ করেছে কি দিয়ে, আর্সেনিক দিয়ে। এটা কি টাইপ হবে, এন টাইপ না পি টাইপ? আরে সেটা মধ্যে ভালো করে ব্যাড মানে এনিওয়ান? N type. N type, very good, because it's a donor type dopant, but equivalent balancing 5. এবং এটা আমাদের ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন 1.5 times 10^10, এটা হচ্ছে অনেক বেশি না, এটা লাইক 10^7 times বেশি। সো দ্যাট মিনস যেখানে একটা ছিল ইন্ট্রিনসিক ইলেকট্রন মানে EHP, সেখানে তুমি পাবা 10 মিলিয়ন EHP পার ইলেকট্রন আর কি। তার মানে অনেক সংখ্যায় বেড়ে গেল। তো এই জন্য আমরা বলতে পারি ওই ইন্ট্রিনসিকটাকে আমরা ক্যারি করলাম না, ওটাকে আমরা ইগনোর করলাম। এটাই হলো আমাদের ইলেকট্রন কনসেন্ট্রেশন, এটা ধরতে পারো তোমরা আর কি। তার মানে পেয়ে গেলাম N0 পেয়ে গেলাম আমরা 10^17 atoms per centimeter cube। এখন কে P0 বের করবে বলো তো? একটু একটা ফর্মুলা শিখলাম না আমরা, N0 P0 is equal to NI square, মনে আছে? না স্যার, তো অনেক কঠিন ইকুয়েশন, জাস্ট দেখছি। আচ্ছা, আবার দেখাই। কি হলো এখানে আবার? ওকে, এই যে এই ফর্মুলাটা N0 P0 NI স্কয়ার, লাল রঙে লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। তো মানে যখনই তুমি NI হচ্ছে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন আর হোল, হ্যাঁ, দুটাই সমান হয়, NI সমান PI। তুমি তো জানো এটা, আমরা জানি সিলিকন এটা 1.5 times 10^10 আর 300 কেলভিনে। তো এটা জানলে N0 আমরা বের করে ফেললাম ওই প্রবলেমে, 10^17 per centimeter cube। শুধু আননোন থাকলো P0, তাহলে P0 বের করা সহজ না, NI স্কয়ার বাই N0 করলে P0 পেয়ে যাবো। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। বুঝতে পারলা কি বললাম? স্যার NI টা হচ্ছে ইন্ট্রিনসিক অবস্থায় কি
হ্যাঁ, ইন্ট্রিনসিক অবস্থায় অ্যাট রুম টেম্পারেচার মানে অ্যাবাউট 27 ডিগ্রি সেন্টিগ্রেডে সিলিকনে কত কনসেন্ট্রেশন থাকে ইলেকট্রন এবং হোলের। এটা হচ্ছে 0 ডিগ্রি তো কোনো ইলেকট্রনই থাকে না কন্ডাকশন ব্যান্ডে, তাই না? 0 ডিগ্রি বা হলে কোনো হোল থাকে না। 0 ডিগ্রি কেলভিনে আমি বলছি, যাই সর্বে minus নাই 273 গুগলে দেখলে তো খারাপ দেখা যায়। টেম্পারেচার বাড়তে থাকলে তখন ধীরে ধীরে ভাই, এমনি কিছু যে- হোল ইলেকট্রন পেয়ার তৈরি হয়। মানে রুম টেম্পারেচার এটা হয় অ্যাবাউট 1.5 টাইমস 10 টু the 10 ভাই একটা ভিডিও দেখলাম, হ্যাঁ ইলেকট্রনস পার এমপি গেছে সেন্টিমিটার বুঝছো তোমার এমপি রে conduction বেলা যে band. বাসায় বাসায় লই গিয়েছে ভাই। মানে ইএফ ইন্ট্রিনসিক লেভেলে থাকলে কতগুলো ইলেকট্রন মুক্ত থাকবে এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ আই হ্যাঁ সেন্টিমিটার একটা কিউব নাও, যে সেন্টিমিটার ইচ সাইড 1 সেন্টিমিটার, হ্যাঁ ইচ সাইড 1 সেন্টিমিটার। তাহলে এই কিউবের মধ্যে কতগুলো এই ফ্রি ইলেকট্রন থাকবে যারা মানে চার্জ ক্যারি করতে পারবে, সেটা 1.5 টাইমস 10 to the 10 পার সেন্টিমিটার কিউব। স্যার ফ্রি ইলেকট্রন কি ইলেকট্রন কনসেন্ট্রেশনস বলে? হ্যাঁ, কারণ যে কনসেন্ট্রেশন যে ইলেকট্রনগুলো বাউন্ড আছে অ্যাটমের মধ্যে ওগুলো তো মুভ করে না, ওগুলো তোমার তো কারেন্ট ফ্লোতে হেল্প করবে না। তো যারা ঘুরে বেড়াচ্ছে ল্যাটিসের মধ্যে তারা ইলেকট্রিক ফিল্ড দিয়ে তারা মুভ করতে পারবে, তখন তো তারা কারেন্টে হেল্প করে। ইলেকট্রনের কনসেন্ট্রেশন যেগুলো মানে হুইচ ইলেকট্রনস ক্যান মুভ, নট অল ইলেকট্রনস। যেগুলো ধরো মানে সিলিকনের আউটার ব্যান্ডে চুপচাপ বসে আছে তারা তো কারেন্টে হেল্প করবে না। যারা ফ্রি হয়ে গেছে ইএইচপির কারণে অথবা ডোপিং এর কারণে আর্সেনিক থেকে বা ফসফরাস থেকে ইলেকট্রন চলে এসছে, এরা হচ্ছে কারেন্টে হেল্প করবে, সেটার কনসেন্ট্রেশন মানে হ্যাঁ। তবে এন এন নটটা স্যার, এন নটটা কি ডিরেক্ট? আচ্ছা এটা একটু আমি ভুল বললাম, মানে আন্ডারওয়ার্ল্ডে এনআই তো এনআই মানে কি, এটা ইন্ট্রিনসিক, এটা এখানে তো ডোপিং নাই, ওটা সেটা যে ভ্যালু। আর এন জিরো হচ্ছে তোমার এইটাই তো বুঝবা না ভাই, কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ভাই করতে কেমনে এক ইকুইলিব্রিয়াম। এন মানে জিরোটার কোনো মিনিং নেই তেমন, এটা সিম্পলি বোঝাচ্ছে যে মানে এটা স্থির, মানে একটা যেটা ওই আমালে হাইদা করে মানে হঠাৎ করে চেঞ্জ হচ্ছে না, ভোল্টেজ সবকিছু মানে স্থির অবস্থায় আছে, কোনো কিছু হঠাৎ টেম্পারেচার বাড়ানো হচ্ছে না বা ইউজ করা হচ্ছে না আর কি। ইকুইলিব্রিয়াম অবস্থায় এই ইলেকট্রন মানে এনপি কিন্তু গুণফল, এটা ডোপড হতে পারে, আর এনআইটা হচ্ছে ইন্ট্রিনসিক মানে যখন ডোপড না, গুণফলটা সমান থাকে। এন জিরো পি জিরো সমান এনআইপিআই কিন্তু সমান এনআই স্কোয়ার। দায়ান ওদিন দায়ান যদিও পাঁচটা বানিয়ে তো কিনা খাইছে বুঝছিস? এনআইটা আনডোপ বোঝায় আর এন জিরো পি জিরো ডোপড হতে পারে, সাধারণত ডোপটি হয়। সো এন পি নট এন জিরো আর পি জিরোটা একটু আরেকবার যদি বলতেন, এটা মানে সিগনিফিকেন্সটা কি জিনিসটা? আচ্ছা, কারণ এখানে বলছি। চুমা এই তো তাসিন ওই পানি খাওয়া দিব ইস এই ছবিতে আবার আসেন, এখানে যে ইলেকট্রন দেখছো এইটা হলো তোমার এনআই, নিচে হলো একটা পিআই। হ্যাঁ, এটা ফ্রি নাম্বার অফ ইলেকট্রন যারা মানে কন্ট্যাক্ট করতে পারে একটা রুম টেম্পারেচার, তোরা এটা তো হচ্ছে 22 ইন্ট্রিনসিক থেকে কনসেন্ট্রেশন দায়ান এনআই আর পিআই। তাসিন আর এটা হলো এন নট, এটা হলো পি নট, এটাও এন নট, এটা পি নট। ডোপড অবস্থায় এন টাইপে এন নট বেড়ে গেল, পি নট কমে গেল, আর পি টাইপে এন নট কমে গেল, পি নট বেড়ে গেল। আমি কি আনসার করলাম না আর কোনো কোশ্চেন? স্যার আরেকবার একটু বলতেন স্যার। এই যে এই যে এই এরিয়াটা, যে গোল জিনিসটা, এটা এই এরিয়াটা কতটা, এটা বোঝায় তোমার কতগুলো ইলেকট্রন মানে কন্ডাক্টিভ মানে ফ্রি আছে যারা মুভ করতে এটা পারে। হচ্ছে এন আই নাকি? এনআই, এটা গুড, হ্যাঁ এটা তো ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর, এটা এনআই, এটা হলো পিআই। কিন্তু যখনই ডোপ করলা তখন তুমি আর এনআই বলতে পারো, এটা হলো এন জিরো বলছি আমরা, বা এন বললেও ফাইন, সবাই জিরো লেখে না, অনেক শুধু এন লেখে, কিন্তু এটা ইন্টেন্সিক নাই, জাস্ট এন। তোর মানে মুভেবল ইলেকট্রন বেড়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ, সবই একটা মুভেবল, কিন্তু এখানে বেড়ে গেল মুভেবল ইলেকট্রন, উপরেরটা। আর নিচেরটা হোল কমে গেল, আর পি টাইপে ইলেকট্রন কমে গেল, মুভেবল হোল বেড়ে গেল। গট ইট স্যার। এনি আদার কোশ্চেন? মানে আগেরটা স্যার মানে জাস্ট বিফোর ডোপিং এন্ড আফটার ডোপিং এই টাইপের কিছু? কোনটা? মানে স্যার ওই যে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে হচ্ছে জাস্ট উপরে দুইটা হচ্ছে বিফোর ডোপিং, আর নিচে এন্ড পি টাইপের হচ্ছে জাস্ট আফটার ডোপিং এরকম কিছু? হ্যাঁ, এটা হচ্ছে বিফোর ডোপিং, ডোপ করা হয়নি, পিওর সেমিকন্ডাক্টর, এটা ইন্ট্রিনসিক। এগুলো যে এক্সট্রিনসিক বা ডোপ করা হয়েছে, এটাকে আর্সেনিক বা ফসফরাস দিয়ে ডোপ করা হচ্ছে, এন টাইপ, এটা গ্যালিয়াম বা বোরন দিয়ে ডোপ করা হয়েছে, পি টাইপ এটা। হ্যাঁ, আর এনি আদার কোশ্চেন? আচ্ছা, না থাকলে আমি তাহলে ফিরে যাই ওখানে।
বলাবেন কি আরো 1-2 দিন তো প্রবলেমটা দেখো ভেরি সিম্পল, যেটা বল এই যে এন হচ্ছে যেহেতু এনডি মাচ বিগার দেন এনআই, হ্যাঁ, মানে এটা 10^17, এটা অনলি 1.5 10^10, মানে এটা একটার জন্য এটা 10 মিলিয়নটা আছে। দিতে পারে কিন্তু 15 তো তারিখ অনলাইন এই জন্য আমরা ধরে নিই যে n0 ইজ ইকুয়াল টু নাম্বার অফ মানে ফ্রি ইলেকট্রন বা মানে যারা চার্জ ক্যারি করতে পারে এই ধরনের ইলেকট্রন সংখ্যা এনডি সমান এনআইটা কি স্যার কনস্ট্যান্ট, মানে এটা সবসময় একই থাকবে? এই টেম্পারেচারে, হ্যাঁ 300 ডিগ্রি কেলভিনে এটা কনস্ট্যান্ট, টেম্পারেচার বাড়লে এটা বাড়বে। ভাই বলো। কি ভাই এটা না লোয়ার এটা স্যার কত, মানে যে কোনো নরমাল টেম্পারেচারে এনআইটা কত স্যার? ওই যে 1.5 টাইমস 10^10 পার সেন্টিমিটার কিউব ফর সিলিকন এটা, আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য অন্যরকম হবে, জার্মানিয়ামের ডিফারেন্ট হবে, এটা সিলিকনের জন্য বলছি এটা। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে ওইটাই হলো আমাদের এই এনডি যেটা মানে ডোপ্যান্ট কনসেন্ট্রেশন, ওইটাই আমাদের কিন্তু n0 নাম্বার অফ ইলেকট্রন, যে সবগুলো ডোপ্যান্ট কিন্তু তোমার রুম টেম্পারেচারে সব ডোপ্যান্ট আয়োনাইজড হয়ে যায়, মানে সবাই ইলেকট্রন একটা করে লুজ করে, ওই আর্সেনিক সবাই একটা ইলেকট্রন লুজ করবে, এটা কন্ডাক্টিভ হয়ে যাবে, এটা ফুললি আয়োনাইজড হয়ে যায়। তো এই জন্য এটা ইকুয়াল, এই জন্য। আর P0 এই ফর্মুলা থেকে পাচ্ছি এখন NiS স্কয়ার বাই n0, 1.5 টাইমস 10^10 কে স্কয়ার করলে 2.25 টাইমস 10^20 হয়ে যায়, ডিভাইড করলে দেখো এটা কিন্তু অনেক কমে গেল, মাত্র পার স্কয়ার পার কিউবিক সেন্টিমিটার, মানে একটা ওই ধরনের কিউবের মধ্যে কয়টা থাকতেছে তাহলে মাত্র 2500 মতো, তাই না? হোল 2250টা হোল থাকতেছে মাত্র, যেখানে এই বিশাল নাম্বার অফ ইলেকট্রন থাকতেছে। সো এটা কিন্তু হাইলি কন্ডাক্টিভ হবে, এটা মানে অলমোস্ট লাইক নরমাল কন্ডাক্টরের কাছাকাছি হয়ে যাবে, এত ইলেকট্রন আছে। কোন কোশ্চেন থাকলে করতে পারো, আমি খাই না কিন্তু আমার নাহলে আমরা এই অঙ্কের সেকেন্ড পার্টটা মানে খুবই ইজি, জাস্ট ডোপিং করার সময় মানে কি অনেক হাই টেম্পারেচারে করে তারপরে অ্যাটম মিক্স করে দেওয়া হয় এরকম? ডোপিং করার অনেক পদ্ধতি আছে, হ্যাঁ আমি কোনটা তোমাকে বলবো, এগুলো ফ্যাব্রিকেশনের পদ্ধতি আর কি। হ্যাঁ, তোমার একটা জেনারেল পদ্ধতি যেমন মসফেট বানানো হয়, শুরু করা হয় তোমার একটা প্রথমে সাবস্ট্রেট সিলিকন, পিওর সিলিকন, তারপরে একটা লেয়ার গ্রো করা হয়, এগুলো এপিটেক্সাল লেয়ার, ওটা লাইটলি ডোপড টাইপ হয়। তারপরে ওই সোর্স ড্রেন এগুলো তোমার N+ ডোপিং করা হয়, তারপরে NOL করা হয়, P++ ডোপিং করা হয়। তো সাধারণত এগুলো উপর থেকে আয়ন ইমপ্লান্টেশন বলে, আয়ন উপর থেকে আয়ন বম্বার্ড করা হয়, আর্সেনিক বা ইয়ে থাকে ম্যাস কিস করা হয়, সব জায়গায় যায় না, ম্যাস কোন জায়গায় আমি চাই N+, ওই জায়গায় বম্বার্ডিং করেন, বম ফেলানো করে। স্যার এটা তো সিলিকন তো স্যার মানে কি লিকুইড হয় কখনো টেম্পারেচার বাড়াইলে বা চাপ দিয়ে? না, সেটা আমরা যে ওয়েফার গুলো কখনোই লিকুইড হয় না, তোমার লিকুইড হলে তুমি গরম জায়গায় গেলে তোমার ফোনের ভিতরে চিপ গুলো যেত না। ওটাই আর কি, মানে আমি ভাবলাম যে লিকুইড না হলে ডোপিংটা কিভাবে করে আসলে, ভিতরে কিভাবে ঢুকায়? ডোপিং মানে সাপোজ তুমি যখন লোশনের কিছু অংশ স্ক্রিন নিচে চলে যায় না, চলে যায় তো, অ্যাটম তো অনেক মানে ছোট লেভেল, হ্যাঁ ছোট লেভেল, কিন্তু উপর থেকে হাই এনার্জিতে বম্বিং করা হয়, মানে বম্বার্ডমেন্ট করা হয় ওই আইনগুলো আর্সেনিক বা যেটা বলো, তখন ওই লাইটসের মধ্যে ঢুকে যায়, ঢুকে ওরা কি করে কোনো সিলিকন অ্যাটমকে সরায় ফেলে ওখানে নিজে ঢুকে যায়। আমরা যারা দেখেছি ওই ইম্পোর্টিং মানে তখন ওই টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি হয়। তো তুমি নর্মাল একটা লেয়ারে একটা সার্টেন লেয়ার উপরে মানে উপরে সারফেসের একটা সার্টেন ডেপথে তুমি চাও ওই মানে রিপোর্টগুলো, তো ওইটাই ফাইন। তো তুমি যখন চাও না একটু ছড়ায় যাক, তখন তুমি আমরা হিট করবো, ওয়েফারটাকে হিট করলে ডিফিউজড হয়ে যায়, ডিফিউজটা একটু মানে একটু ছড়ায় যায়, একটু গোল গোল মতো হয়ে গেল আর কি। টেপে যে প্রশ্নগুলো করছে এগুলো তোমার কি মানে কিভাবে বানানো হয় আর কি, চিপস আইসি ইন্টিগ্রেটেড চিপস স্টেপগুলোর মধ্যে এগুলো পড়ে আর কি, আয়ন ডিফিউশন, এগুলো সব বিভিন্ন স্টেপ। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে এটা পরের পার্টটা দেখো খুব ইজি, যে হচ্ছে আমাদের ইএফটা ইয়ের সঙ্গে কি সম্পর্ক, আমরা এটা বুঝতে পারি ইএফটা ইয়ের উপরে থাকবে, যেটা এন টাইপ উপরে থাকলে পার্থক্যটা কত। ফর্মুলা শিখেছিলাম যে n0 =
এনআই, আচ্ছা প্রমাণ দেখাই তোমাদের, আমি কি করছি ভাই? এনআই টাইমস ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইআই কেটি বাই কেটি। ওরা ইএফ টাইম মাইনাস ইআইটি চাচ্ছে ওরা। তো তার মানে এনআই এন0 বাই এনআই করলে হবে ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইআই বাই কেটি। তারপর তুমি যদি লন নাও, বা পাশে আসবে লন এন0 বাই এনআই, ডান পাশে এটি ই আছে, এটা চলে যাবে এবং এটা হবে ইএফ মাইনাস ইআই বাই কেটি। ওখান থেকে বলতে পারি ইএফ মাইনাস ইআই ইজ ইকুয়াল টু কেটি টাইমস বা পাশের ওটা আর কি, সেটাই করলো এখানে দেখো, কেটি টাইমস বা পাশের ওটা এন0 আমি জানি যে মানে ডো পয়েন্ট কনসেন্ট্রেশন 10^17 আর এনআই হচ্ছে 1.5 টাইমস 10^10 ভাগ করে আমরা পেয়ে গেলাম 0.407 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি সিলিকনের এই ব্যান্ড গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এটা ইলেকট্রন ভোল্ট আমরা এনার্জির ইকুয়েশন, এনার্জির ইউনিট কিন্তু ছোট ইউনিট, জুলসের মানে একটা ইলেকট্রনের যে চার্জ ওইটা অত জুলসকে বলে তোমার 1 ইলেকট্রন ভোল্ট, মানে ছোট কিন্তু এটা মানে এনার্জি। তো এটা 1.1 ইলেকট্রন ভোল্টের এই ব্যান্ড গ্যাপটা আমরা পেলাম এটা 0.4 এর মতো এই ডিফারেন্স ইএফ মাইনাস ইআই। তো এই টোটাল এইটুকু হ্যাফটা হচ্ছে 5.55, তার মধ্যে 0.4 হচ্ছে তোমার উপরে থাকতেছে ইএফটা, তো বাকিটা আর কি তোমার এই ডিফারেন্স ডিস্টেন্স বিটুইন ইসি অ্যান্ড ইএফ। তো ফর্মুলা কঠিন না খুব একটা, তাই কঠিন কি তোমরা ফর্মুলা জানলেই করতে পারবা। বুঝলা এটা? কার কোনো কোশ্চেন থাকলে করতে পারবো, না থাকলে পরে চাই। এখানে জাস্ট এগুলো থেকে ভয় পেও না কিন্তু, হ্যাঁ মানে মনে হচ্ছে কি কঠিন ম্যাথ মনে হচ্ছে, কিন্তু মানে এগুলো মানে তোমার মনে রাখার কোনো দরকার নেই, কিন্তু জাস্ট এখানে আমরা দেখতে যাচ্ছি এখন যে তুমি একটা প্রশ্ন করলা যে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশনটা কত, আমি আশা করলাম যে এটা 1.5 টাইম 10^10 পার সেন্টিমিটার কিউব, মানে এতগুলো ইলেকট্রন কিউব। এটা টেম্পারেচারের সাথে কমে বাড়ে কিন্তু সমান থাকে না, টেম্পারেচার বাড়ালে বাড়ে আর কি। কি হারে বাড়ে এটা বোঝার জন্য আমরা এটা আগে যেটা করলাম একটু আগে সেটা থেকেই আমরা এটা বের করতে পারি। তো ওখানে ছিল আমাদের এই যে এটা ছিল এনআই ছিল স্কয়ার রুট অফ m0 p0, ওই ভ্যালু বসা দিলে ছিলাম এনসিএনভি আমি বলেছিলাম আমাদের বইয়ের অ্যাপেন্ডিক্সে কিন্তু এই ভ্যালুগুলো বের করা আছে, এই ভ্যালুগুলো এখানে দেখো, এনসি ভ্যালু বসানো হয়েছে 2 টাইমস এটা, এনভি হচ্ছে 2 টাইমস এটা, এবং এই দুটো একটু এদিক দিক করে জিনিসটা এরকম পাওয়া গেল আর কি। স্যার এই কোশ্চেনটা কি রুট থেকে এনসিএনবি m0 এই কোশ্চেনটা কিভাবে আসলো? স্যার এই যে এনআই সমান হচ্ছে এনসিএনবি, এই যে এনআই, হ্যাঁ এই যে এন0 p0 হচ্ছে এই জিনিসটাই আসে, এনআই পেও একই জিনিস, বা এনআই স্কয়ার সমান এই জিনিসটাই আসে। তো মানে কাজে এনআই সমান হবে এটা স্কয়ার রুট হবে, এটা এই যে এটাই ওখানে লিখলাম। আচ্ছা বুঝতে পারছি, আগে ছিল। তারপরে এটা ওই অ্যাপেন্ডিক্স থেকে ভ্যালুগুলো বসানো হয়েছে, তো মনে রাখতে হবে না, জাস্ট আমি। তারপরে এই স্কয়ার রুট আছে, এখান থেকে আমরা কিছু জিনিস একত্র করলাম, পরে আলটিমেটলি পেলাম এই যেখানে একটা ক্যাপিটাল টি আছে, মানে আমরা টেম্পারেচারের সাথে সম্পর্ক দেখতে যাচ্ছি, আর এখানে ই টু দি পাওয়ার এখানে একটা টি আছে, দুই জায়গায় টি আছে, কিন্তু এই এক্সপোনেনশিয়াল টিটার ভ্যালু এটা ইফেক্ট অনেক বেশি। হ্যাঁ, এইটাই মেনলি কন্ট্রোল করে কি হবে এই এনআই এর ভ্যালু, এটা মোটামুটি আমি ইগনোর করতে পারি, এটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তাহলে এটা পাশে এই পুরো এখান থেকে এই পর্যন্ত যদি কনস্ট্যান্ট ধরো, তো লন নাও, তো লন এনআই সমান হবে তাহলে কি, লন এনআই হবে এই কনস্ট্যান্ট লন কে প্লাস লন ই টু দি পাওয়ার এইচটা, তো লন এর ই তো চলে যাবে, তবে হবে ওই কে মাইনাস ইজি বাই 2kt। 1/t কে তুমি যদি মানে ধরো একটা ভ্যারিয়েবল ধরো 1/t মানে x এর মতো ধরো, তাহলে y সমান mx এর মতো হয় ফর্মুলাটা অনেকটা, সরি y সমান mx মাইনাস mx প্লাস c, এই ধরনের একটা ফর্মুলা হবে। এটা বাপাশে এটা c কনস্ট্যান্ট, আর এটা হবে মাইনাস, তো এটা একটা মানে স্ট্রেট লাইন হবে যেটা নেগেটিভ স্লোপ আর কি, সেটাই এখানে দেখো স্ট্রেট লাইন নেগেটিভ স্লোপ, জার্মানি আমার একই গ্ল্যামারসন
সবগুলো একটা একরকম। তো এটা আর কি ওই মানে এখানে বোঝা যাচ্ছে মানে ডান থেকে যাওয়া মানে কি, ডান থেকে যাওয়া মানে কিন্তু টি বাড়ছে না কমছে, এটা কিন্তু 1000/t, অর্থাৎ টি এই জিনিসটা বাড়া মানে টি কিন্তু কম, টি ছোট হলে কিন্তু এই পুরো জিনিসটা বাড়বে, তাই না? ডানে যাচ্ছ মানে টি আসলে কমছে। তো মানে তখন তোমার দেখো এই এটা লগ স্কেলে এনআই ইনসেন্টিভ কনসেন্ট্রেশন লগ স্কেলে করা, তখন এনআই কম, এই বাইরে যত আসছো টেম্পারেচার বাড়ছে এবং এনআই বেড়ে যাচ্ছে। এই দুটো স্লাইডের আর কিছু নাই, মূল জিনিসটা বোঝানোর কথা এখানে যেটা এক্সপোনেনশিয়ালি বাড়ে আসলে। এখানে স্ট্রেট লাইন মনে হচ্ছে যেহেতু আমরা লন নিয়েছি, কিন্তু আসলে 10^10^12 এটা কিন্তু আসলে ইলেকট্রন ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন টেম্পারেচার বাড়ালে আর কি। আমি যদি কোশ্চেন করি হয়তো বা কুইজে বলবো যে এটা যে মানে টেম্পারেচার বাড়ালে এটা লিনিয়ারলি বাড়ে না এক্সপোনেনশিয়ালি বাড়ে, অ্যান্সার হবে এক্সপোনেনশিয়ালি বাড়ে। কারণ আমরা এখানে দেখলাম যে এটা আছে, এখানে প্লট করেছি আমরা লগ স্কেলে, এই জন্য মনে হচ্ছে লিনিয়ার, কিন্তু আসলে এটা এক্সপোনেনশিয়াল। কিন্তু তো এখানে এটাই মূল কথা। আর তোমাদের কিছুই মুখস্থ রাখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি দেখলাম। এবারে ওটা ছিল ইন্ট্রিনসিক মানে পিওর সেমিকন্ডাক্টর। ডোপিং করার কি ব্যাপারটা হয়, এটা আমার কোনো ফর্মুলায় যাবো না, সিম্পলি কি হয় এটা কার্ভ আছে, কার্ভটাও দেখবো। কার যেন একটু মাইক্রোফোনটা একটু মিট করতে হবে। তো এটা ওই আমরা একই স্কেলে 1000/t দিলাম নিচে, মানে ডানে যাওয়া মানে টি কমছে, বাঁয়ে মানে টি বাড়ছে, এই ভ্যালুটা বেশি হওয়া মানে টি কম। তার মানে টি একেবারে ডানে দেখো টি অনেক কম, মনে করুন 10 মানে কি, এই জিনিসটা ভ্যালু 10 হলে টি কত, টি তাহলে তোমার 100 না, 1000/100 হলে 10 হয়, তাই না? কি কেউ কিছু বলো? জি স্যার। হ্যাঁ, 1000/100 হলে টি 100 হয়, তাহলে এটা 10 হয়। তো দেখো মানে টি মানে 100 ডিগ্রি কেলভিন মানে হচ্ছে মানে -173 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেই টেম্পারেচার দেখো ফুললি আয়নাইজড, সমস্ত ডোপ্যান্ট ইলেকট্রন লুজ করেছে, মানে আর্সেনিক ফুললি আয়নাইজড। আর তুমি যদি মনে করো 50 ডিগ্রি বা 30 ডিগ্রি কেলভিনে যাও, তাহলে হয়তো কিছু আয়নাইজ থাকবে, কিন্তু অনেক কোল্ড টেম্পারেচার -173 ডিগ্রি সেন্টিগ্রেডে ইট ইজ ফুললি আয়নাইজড। মানে এই জন্য তোমার ডোপিং করে আমরা চেঞ্জ করি ইন্টেন্সিক কনসেন্ট্রেশন বা ইলেকট্রনের কনসেন্ট্রেশন। মানে ঠান্ডা জায়গায় গেলে কোনো সমস্যা নেই, এই সাইবেরিয়াতে গেলেও তোমার ফুললি আয়নাইজড, ফোনটা কাজ করবে, তোমার মসফেটে কাজ করবে। এবং এই ডোপিং করে আমরা দেখো একটা টেম্পারেচার তোমার ক্রমশ বাড়ানো হচ্ছে, কিন্তু ফিক্সড আছে কি, কারণ না এটা নির্ভর করছে ডোপিং এর উপরে, কত কি হারে কি রেট আগে পড়ানো দেখলাম 10^17 মানে ওইটাই থাকবে ফিক্সড এই পর্যন্ত। কিন্তু টেম্পারেচার অনেক বেশি হাই করলে আবার তখন দেখা যায় ইন্টেন্সিটির আবার কনসেন্ট্রেশনটা এক্সপোনেনশিয়ালি এত বাড়ে, ওইটা আবার ডমিনেট করে, তখন আবার বাড়তে থাকে। কিন্তু আমাদের যে সমস্ত ডিভাইস আমরা ইউজ করি, কম্পিউটার বা ফোন, এগুলো সবই মোটামুটি আমাদের টলারেবল রেঞ্জের মধ্যে থাকে, তাই না? আমরা তো 300 ডিগ্রি সেন্টিগ্রেডে যে থাকতে পারবো না, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি বয়েল হয়, আমরা তো থাকতে পারবো না। আমাদের রেঞ্জে এগুলো সব নর্মালি ডোপিং লেভেলেই থাকে কনসেন্ট্রেশন, এবং আমরা বুঝতে পারি, হিসাব করতে পারি যে কত হবে কারেন্ট, কত ভোল্টেজ দিলে। এই স্লাইডে এটাই, আর কিছু না। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এই কারণে আমি একটু পিছিয়ে পড়েছি অন্য সেকশনগুলোর তুলনায়, একটু তো, বাট নো ওয়ারি, আমি বলে দেবো তোমাকে মানে কোশ্চেন কি হবে, কি টাইপের, মানে মূল ব্যাপারটা এখানে বুঝতে হবে, বুঝছো? মানে তাহলে ওই 30% যেটা মানে অবজেক্টিভ, ওগুলো তো ভালো করবা। আমি আশা করছি বাকিগুলো যদি আমি বলে দেবো, এই জিনিসগুলো পড়তে হবে, প্রবলেম এবং ডেরিভেশন কয়েকটা, ওগুলো তোমরা মানে চেষ্টা করো, তোমার সবাই ভালো করবা। কিন্তু তারপরে আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, বলার পরে আমি এরকম হয়েছে, আমি পরীক্ষা বলেছি এই প্রবলেমটাই থাকবে, এক্স্যাক্টলি এইটাই থাকবে, তারপরে হয়তো দেখা 20% স্ট্রেন, ওটা শিখে আসেনি। এখন এটা তো আমার করার নেই, এটা তখন তোমরা পড়ছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মনে রাখবে এটা মানে আমেরিকার নাম্বার 1 মানে ইঞ্জিনিয়ারিং, সবাই এটা মনে করে, মেকানিক্যালের কাছাকাছি, এবং সেটা ধরা হয় সবচেয়ে কঠিনও।
তোমার আমেরিকায় তোমার কিন্তু যারা ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, করবা প্রমাণ মানে আমি শুধু ইঞ্জিনিয়ারিং বলছি না, সব মিলাতে বলছি, এদের অ্যাবাউট 45% আলটিমেটলি গ্রাজুয়েট করে, বাকি 55% কিন্তু পারে না বিভিন্ন কারণে, ড্রপ আউট হয়ে যায় অনেকেই। এবং আর ইঞ্জিনিয়ারিং তো আরো কম। যে আমি যখন পড়তে গিয়েছিলাম ইউনিভার্সিটি অফ মিশিগানে, আমি অনেকের সঙ্গে দেখা হয়েছিল যারা আগে ইঞ্জিনিয়ারিং ছিল, পরে সুইচ করে সোশ্যালজি বা ইকোনমিক্স পড়তেছে, পারে নাই তারা আর কি। হ্যাঁ, কাজে এটা it is considered a bit more difficult than other subjects. So কাজেই পড়তে হবে। মূল কথা হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবো কিন্তু আমি পড়বো না, এটা তো হয় না, একটু পড়তে হবে। আচ্ছা, এটা জিনিসটা আসলে তোমাকে মসফেট পড়ে এসছো না একটু এতে 205 না কি বলে ওটা? জি স্যার। আচ্ছা, মসফেট দিলে উদাহরণ দিলে বুঝতে পারবো। মসফেটে তোমার ধরো এনমসটা, হ্যাঁ, এনমস তোমার দুটা সোর্স সাইড ড্রেন থাকে না, এন প্লাস দুটা এন প্লাস রিজন থাকে, মাঝখানে চ্যানেল থাকে, মনে আছে? আবার একই সাবস্ট্রেটের মধ্যে না, একই ওয়েফারের মধ্যে আবার পিমসও বানানো হয়, সিমস যখন করা হয়, পিমসে কিন্তু তোমার পি প্লাস সোর্সের ড্রেন হয়, ওটা করা হয় একটা এন ওয়েল বানানো হয়, মানে পুকুরের মতো একটা এন টাইপ, লাইটলি ডোপড এন টাইপ করা হয়। তার মধ্যে দেখছো মানে একই সাবস্ট্রেটের মধ্যে এন ওয়েল করা হচ্ছে, তার মধ্যে পি প্লাস ডোপিং করা হচ্ছে, মানে দুই ধরনের, একটা এন টাইপ আর একটা পি টাইপ। যখন এরকম করা হয় তখন ওটাকে বলা হয় কম্পেনসেটেড স্পেস চার্জ, কম্পেনসেটেড সেমিকন্ডাক্টর। দুই রকম ডোপিং করা হচ্ছে, এটার মধ্যে দুইটা বা তিনটা আর বেশি হতে পারে। তো তখন কি হয় ব্যাপারটা, এই ছবিতে দেখো। এখন মনে করো তুমি নর্মাল মসফেট চিন্তা করো, নর্মাল মসফেটে কিন্তু আমরা উপরে একটা লাইটলি পি টাইপ ডোপ থাকে, পি টাইপ থাকে, তার মধ্যে ওই এন মসফেটটা করা হয়, আর এন ওয়েল বানায় তার মধ্যে পি মসফেট করা হয়। তো যেটা এন মসফেট করা হয় ওখানে লাইটলি ডোপ পি প্লাস থাকে, মানে অ্যাকসেপ্টর অ্যাটম ওখানে আছে, অ্যাকসেপ্টর দেওয়া হয়েছে আগে, সেটা এনার্জি লেভেলটা তোমার জায়গা হয়, একটু উপরে হয়। ওটা কিন্তু এরা কিন্তু ফরবিডেন লেভেলে থাকে, কিন্তু মানে এটা খেয়াল করো, নর্মালি সিলিকনের জন্য কিন্তু তোমার এটা ফরবিডেন রিজিয়ন, ব্যান্ড গ্যাপ থাকতে পারবে না, কিন্তু যেহেতু তুমি ডোনার দিলা ওটা ডিফেক্ট হয়, মানে ইম্পিউরিটি, ও কিন্তু থাকতে পারে এই লেভেলে ইলেকট্রন, ও ইলেকট্রন থাকার ক্ষমতা আছে। তো যখন তুমি ওই পি প্লাস ড্রপিং করবা তখন ও এখানে অ্যাকসেপ্টর তো অ্যাকসেপ্ট করে বোরন, তখন এখান থেকে দু একটা ইলেকট্রন জাম্প করে ভ্যালেন্স ব্যান্ড থেকে উপরে চলে আসলে ফুল হয়ে গেল এই অ্যাকসেপ্টরটা। এরকম জাম্প করে আসতে কি হলো, এখানে কি কয়েকটা হোল তৈরি হলো, চারটা। কিন্তু এখন এই যখন তুমি আবার এন মসফেট বানানোর জন্য এন প্লাস ড্রপিং করছো, তখন তুমি এই ডোনার টাইপ আর্সেনিক বা ফসফরাস দিচ্ছ ডোনারটা, তখন এখানে এরা আবার ফুললি আয়নাইজড হয়ে যায়, বললাম এখানে অ্যাকচুয়ালি রিকেল বিনায় ফুললি আয়নাইজড হয়ে যায়, উপরে চলে আসলো ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রন তৈরি হলো। এরা দেখছে আরে নিচে আবার চারটা হোল দেখা যাচ্ছে, তখন ওরা রিকম্বাইন করে এই চারটা হোলকে পূরণ করে ফেলে, ফলে ওরা নষ্ট চলে গেল এবং এই চারটা হোলও চলে গেল। তার ফলে কি হলো, উপর থেকে চারটা ইলেকট্রন কমে গেল আমাদের। মানে নিচে যদি অ্যাকসেপ্টর না থাকতো তাহলে আমাদের চারটা ইলেকট্রন বেশি থাকতো উপরে, আমরা হারালাম চারটা ইলেকট্রন, বিকজ এই যে উল্টা টাইপের একটা ডোপিং দেওয়া হয়েছিল অ্যাকসেপ্টর টাইপের। এই জন্য ডিফারেন্সটা মানে এইটা মাইনাস এইটার যে কনসেন্ট্রেশন, এইটা হয় তোমার ফাইনাল টাইপটা। যদি ইডি বড় হয়, ইডির কনসেন্ট্রেশন বেশি হয়, তাহলে ইডি মানে এনডি মানে নাম্বার অফ এনডি বলা হয়, এটা তো এনার্জি লেভেল, মানে ডোনারের কনসেন্ট্রেশন এনডি যদি এন এর চেয়ে বড় হয় তাহলে এন টাইপ হবে, আর বড় হয় তাহলে পি টাইপ হবে, এটাই আর কি, আর কিছু না। এবং এটাই বলা আছে এই জিনিসগুলো এখানে সমান হলে তোমার ইন্ট্রিনসিক, আর এখানে এন এ মাইনাস এনডি পজিটিভ দিতে হয় তাহলে এটা অ্যাকসেপ্টর মানে পি টাইপ, যেহেতু অ্যাকসেপ্টর বেশি, আর এনডি মাইনাস এন এ বেশি হলে এন টাইপ, ডোনার বেশি। এই জন্য এইটা বলে কম্পেনসেশন অ্যান্ড স্পেস চার্জ নিউট্রালিটি রিলেশনস, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু তোমরা জানো এটা অলরেডি। এই ডোনার দিলে অ্যাকসেপ্টর দিলা যাই বলো, আলটিমেটলি কিন্তু এটা পুরো জিনিসটা কি চার্জ হলো নাকি, মানে
পুরো জিনিসটা আনচার্জড। মানে অরিজিনাল যে সিলিকন ছিল ওটা তো কোনো চার্জ ছিল না, তাই না? তারপর তোমার মনে করো যে আর্সেনিক, স্টিল কোনো চার্জ নেই। হ্যাঁ, আর্সেনিক স্টিল বের হয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, কিন্তু নিচে তো আবার একটা পজিটিভ চার্জ রয়ে গেল, মানে ওভারঅল তো নিউট্রাল। আবার তুমি বোরন বা গ্যালিয়াম দিলা, মনে করো ডোপিং করলা, ওখানে একটা ইলেকট্রন নিয়ে নিল সে ভ্যালেন্স ব্যান্ড থেকে, কিন্তু ওভারঅল তো স্টিল নিউট্রাল। যেখানে নিজে ও একটা পেয়েছে আরেকজন হারিয়েছে, সো এই স্টিল এটা নিউট্রাল ইলেকট্রিক্যালি, কিন্তু পুরো জিনিসটা এই ডোপিং করার পরেও। তো সেটাই বলা হচ্ছে আর কি। তো এখানে দেখো নাম্বার অফ হোল প্লাস যে কটা তুমি হোল, if the material is to remain electrostatically neutral, the sum of the positive charges, holes and ionized donor গুলো মানে আর্সেনিক ইলেকট্রন হারানোর পরে কিন্তু পজিটিভ হয়ে যায় চার্জ, না হারানোর পরে, এই জন্য হোলগুলো পজিটিভ ধরা হচ্ছে। We must balance the sum of the negative charges, the electrons and ionized acceptor. এখন যদি এন টাইপ হয় তো N0 P0 অনেক বেশি হবে, আমরা দেখলাম আগের প্রবলেমটা দেখলাম। তো P0টা বাদ দিয়ে দিতে পারো, এটা ফর্মুলাটা নর্মালি, কিন্তু P0 বাদ দিয়ে দিলে এই জিনিসটা এরকম হবে। এই দেখো সিম্পলি ডিফারেন্সটা, যে ডোনার মাইনাস Na, ND মাইনাস Na, এটা হচ্ছে তোমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন। যদি পি টাইপ হতো তাহলে তোমার হতো Na মাইনাস ND। এটাই, এটা আগে যেটা আমার ভাষায় বর্ণনা করলাম ওটা আর কি এখানে একটু সূত্র ফর্মুলাতে দেখানো হচ্ছে। ডিফারেন্সটাই হচ্ছে তোমার নেট concentration of electrons or holes. কোশ্চেন থাকলে বলতে পারো। টাইম ওয়াইজ কত কি অবস্থা আমাদের? টাইম তো আরো আধ ঘন্টার বেশি আছে না? আধ ঘন্টার একটু কম আছে। আচ্ছা, এবারে আমি বললাম একটু তাড়াতাড়ি যাবো, এটা বলেছিলাম আগেই, এবং একটু একটু কভার করতে হবে, বাট ভয়ের কিছু নাই, পড়াশোনাগুলো ভালো করবা। এই জিনিস তোমার জানো আসলে কি বলবো আর। সাপোজ মনে করো তোমার একটা কপার একটা কন্ডাক্টর, তোমার বাসায় তোমার কপার তার আছে না, অনেকে তো দেখে তামার তার দেখেছো তোমরা, তাই না? একটা কপার কেন কন্ডাক্টিভ কে বলতে পারো? কপার free electrons. A lot of free electrons to move around. So when you apply a voltage, those electrons start moving in the direction of the in the opposite direction of the electric field. The definition of electric field is so that if you put a positive charge, it will move in the direction of the electric field. You put an electron, a negative charge, it will move in the opposite direction of the electric field. So that's not the important thing. The important thing is they will feel a force, they will move when you apply electric field or voltage. But suppose মনে করো একটা কপার কন্ডাক্টরের মধ্যে কোনো ভোল্টেজ দেওয়া নেই, তখন ইলেকট্রন গুলো কি চুপ করে বসে আসছে না স্টিল মুভ করছে, কি মনে হয়? নরমালি কি মুভ করে? ওগুলো তো স্থির থাকে না, ডানে যাচ্ছে বাঁয়ে যাচ্ছে, কেউ উপরে যাচ্ছে কেউ নিচে যাচ্ছে। সারফেসে থাকে না? সারফেসে না, তোমার নর্মালি সব জায়গায় থাকে, কিন্তু তুমি যখন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে তুমি যায়, কারেন্ট যায়, ওটা ভিন্ন ডিসকাশন, এখানে আমরা আনতে গেলে আমরা কনফিউজ হয়ে যাবো। তখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে সেন্টারের দিকে তোমার রিলাক্টেন্সটা বেড়ে যায় একটা কন্ডাক্টরের। তো এই জন্য এসি কারেন্টটা মেইনলি সারফেস দিয়ে যায় বেশিরভাগ। কিন্তু ওটা আমরা তো ডিসি নিয়ে কথা বলছি, কিন্তু আমরা তো এসিটা ওটা একটু ডিফারেন্ট আলোচনা। ডিসিতে যে ম্যাগনেটিক ফিল্ড হয় না তা না, হয়, কিন্তু ওটা অন্য আলোচনা। লেটস নট গো দেয়ার, ওকে? এখানে আমরা সিম্পলি কোনো ভোল্টেজ দেওয়া হয়নি, একটা কন্ডাক্টর দ্বারা হচ্ছে, এবং সব জায়গায় ইলেকট্রন আছে, অন্য দ্বারা সারফেস না। কারেন্ট ফ্লো করার সময় জিনিসটা কন্ডাক্টর অনেক সময় হয়, তুমি যেটা বললাম। তো কিন্তু এখানে সব জায়গায় ইলেকট্রন আছে ভিতরে ল্যাটিসের মধ্যে। তো স্থির না, যারা ফ্রি ইলেকট্রন স্থির না, সব ভিন্ন থেকে মুভ করছে। এটা মনে করো অনেকটা এরকম যে একটা ট্রেনের মধ্যে তোমরা যাচ্ছ, এক শহর থেকে এক শহরে যাচ্ছ। ট্রেনের মধ্যে একটা রুমের মধ্যে ধরো একটা খেলার ব্যবস্থা আছে, ধরো পিংপং টেবিল টেনিসের ব্যবস্থা আছে, তোমার ট্রেনের মধ্যে খেলছো, তোমার কিন্তু মুভ করছো ভিতরে। হ্যাঁ,
কিন্তু তোমাদের ওভারঅল একটা ভেলোসিটি কিন্তু আছে, সেটা ট্রেনের ভেলোসিটি যেটা। এখন যদি ট্রেনটা থেমে যায়, তোমরা স্টিল খেলছো, তো তোমরা কিন্তু মুভ করছো, কিন্তু ওভারঅল তোমরা কিন্তু মুভ করছো না। তো সেইটা হলো তোমার ভোল্টেজ আপে না করলে সেটাই হয়, ওরা মুভ করছে কিন্তু ওভারঅল কোনো ওরা মুভ করছে না। ওই এখানে একজন বাইরে যাচ্ছে, করে ডানা যাচ্ছে, একই জায়গায় থাকে ওভারঅল নেট ভেলোসিটি জিরো। এবং এই জন্য এটা করলে আমরা ড্রিফট ভেলোসিটি, হ্যাঁ, এই ড্রিফট ভেলোসিটি জিরো এখানে। যখন ট্রেনটা চলা শুরু করবে, তোমরা হয়তো একজন ভিতরে দৌড়াচ্ছ, একদিকে একজন এদিকে একজন ওইদিকে, তোমাদের ভেলোসিটি অনেক বেশি ইন্ডিভিজুয়াল, কিন্তু তোমরা অ্যাজ এ হোল ট্রেনের যে ভেলোসিটি ওই হিসেবে মুভ করছো, ওইটা হলো ডেড ভেলোসিটি। তোমার কাছে ডেড ভেলোসিটি ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল ভেলোসিটি চেয়ে কম হয় অন দ্য ইউজুয়ালি, কারণ ইন্ডিভিজুয়াল ভেলোসিটি একজন একদিকে যায়, নেট ভেলোসিটি কমে যায়। হ্যাঁ, তো এইটা কন্ডাক্টরের ভিতরে হয় এবং সেমিকন্ডাক্টরও হয়, এটা সিলিকনও একই জিনিস হয়। তো এখনো যেটা বাইরের জগতে সত্য যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট ফ্লো করে, সেমিকন্ডাক্টর একই জিনিস। এখন যে আলোচনা করছি আমরা, এটা কিন্তু মানে ডিফারেন্ট না ফ্রম নর্মাল কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর একই জিনিসই হয়, কিন্তু ওইটাই যেহেতু আমরা বাইরেও তো আলোচনা করেছি কিনা যাই না, তো এখানে একটু সামান্য আলোচনা করবো। এই ছবিটা দেখছো বা তোমরা ভাবছো, ছবিটা দেখো এখানে এই ইএক্স, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে দেখানো, ডান দিকে দেখানো হচ্ছে, এবং তাহলে হবে কি ইলেকট্রন গুলো বাঁ দিকে যাবে। এবং আমরা এই প্রমাণটা পরে বের করবো, কিন্তু আগে বলা হচ্ছে এখানে এই ভিএক্স মানে এক্স নেগেটিভ এক্স এর এদিকে, মানে এক্স এর দিকে, এটা তোমার যেহেতু একটা বাইরে যাচ্ছে এই জন্য মাইনাস দেওয়া হচ্ছে। এই ভেলোসিটি হচ্ছে, এটা হলো ডেড ভেলোসিটি, এটা হচ্ছে মোবিলিটি টাইমস ইলেকট্রিক ফিল্ড। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তুমি ইলেকট্রিক ফিল্ড দিলে, তাহলে ইলেকট্রিক ফিল্ড দিলে আমরা জানি একটা চার্জ ফোর্স ফিল করে। ফোর্স কিন্তু মনে আছে কিনা, ফোর্সের ইকুয়েশনটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু বোধহয় কিউ টাইমস ইলেকট্রিক ফিল্ড, চার্জের পরিমাণ টাইমস ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ। কিন্তু একটা জিনিসে যখন চার্জ অ্যাপ্লাই করো, ফোর্স অ্যাপ্লাই করো, তখন কি ওটা একই ভেলোসিটিতে চলার কথা? তোমাদের কি মনে হয়? এই ড্রিফট ভেলোসিটি কিন্তু একটা ফিক্সড ভেলোসিটি না, একই এখানে অ্যাক্সেলারেশন কত বলো তো? ট্রেন যাচ্ছে একই ভেলোসিটি, এখন অ্যাক্সেলারেশন কত? জিরো। হ্যাঁ, এক্স্যাক্টলি। নিউটনের ফার্স্ট ল তাই বলে না, একটা যে কোনো ফোর্স অ্যাপ্লাই না করলে একটা জিনিস যেভাবে আছে সেভাবে থাকে, অথবা একই ভেলোসিটি চলতে থাকে। কেন? মানে কোনো ফোর্স দেওয়া হয়নি, কিন্তু ফোর্স দেওয়া হলে তখন অ্যাক্সেলারেশন আসবে, মোমেন্টামে চেঞ্জ হবে। এফ সমান এম এ আমরা শিখেছি না? তো এখানে তো ফোর্স দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কিউ টাইমস ইলেকট্রিক ফিল্ড। তাহলে কেন এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে না, একই ভেলোসিটি চলছে কেন? এইটাই এই অ্যানালিসিসের মূল জিনিসটা আর কি। এখানে দেখানো হবে আর কিছুই না, যে ফোর্সটা দেওয়া হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য কারণে, সেটা ইকুয়াল টু হবে ওই কলিশন, মানে এই যে চলার সময় ইলেকট্রনগুলো বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে বাড়ি খাবে, ফলে ওইটা তো একটা নেগেটিভ ফোর্স হিসেবে কাজ করবে। এই দুটো মানে একটা অপরটাকে সমান হবে, এই জন্য একটা ফিক্সড ভেলোসিটি পেয়ে যায়। তো এইটাই এই স্লাইড দু একটার আলোচনার বিষয়। কোথায় বাড্ডাতে? তো চট করে এই কোয়েশ্চনটা কি লাগবে? এই কোয়েশ্চনটা আমি তোমাদের লেখাগুলো লিখতে হবে না, পরীক্ষায় যদি দেই তোমাদের এই কোয়েশ্চন লিখতে হবে হয়তো, বা আমি এইটা ওয়ান অফ দ্য ফিউ ডেরিভেশন যেটা আমি পরীক্ষায় দিতে পারি। হ্যাঁ, কিন্তু তোমরা দেখে ভয় পাচ্ছ যে কি ব্যাপারে কঠিন ইকুয়েশন মনে হচ্ছে, কিন্তু আসলে তা না। আমি তোমাদের বলি, আসলে তোমরা তো বড় হচ্ছ, তাই না? তোমাদের এখন ধীরে ধীরে একটু মোর ম্যাথমেটিক্যালি চিন্তা করতে হবে। সাপোজ ডিপিএক্স বাই ডিটি, ডিপি বাই ডিটি, পি হচ্ছে মোমেন্টাম, এটা সমান কি বোঝায়, কে বলতে পারবা? স্যার পার সেকেন্ডে মোমেন্টামের চেঞ্জ। এক্স্যাক্টলি, কিন্তু এটা সমান কি হয়? মোমেন্টামের ইকুয়েশন তোমরা কি শিখেছো? মোমেন্টাম কিভাবে বের করে? m into v। m into v, ভেরি গুড। তা তুমি পি সমান যদি এমভি বসাও এখানে, তাহলে কি হবে? ডি বাই ডিটি করে এমভি কে, তুমি বলো। স্যার অ্যাক্সিলারেশন ইনটু মাস। হ্যাঁ, এম টাইমস ডিভি বাই ডিটি হবে, এম তো ফিক্সড। ওভারঅল এটা কি স্যার এফ ফোর্স চলে আসবে নাকি? না, ডিভি বাই ডিটি তো অ্যাক্সিলারেশন, এফ বাই এফ যেটাই বলো তুমি। হ্যাঁ, ফোর্স চলে আসবে, এক্স্যাক্টলি।
এমএ। রিকোয়েস্ট মানে করতেছে ঠিক, তুমি তুমি আমি বলার আগে তুমি বলেছো, এটা ভেরি গুড। মানে যেহেতু এমএ এটা এফ মানে এম টাইমস ডিভি বাই ডিটি বা এম টাইমস এ, এটা ইকুয়াল টু ফোর্স। সেকেন্ড ল তোমরা শিখেছো যেটা। তার মানে আমরা অনেক সময় ফোর্সকে এ লিখবো, যদিও আমরা লিখি এফ, কিন্তু আমরা ডিপি বাই ডিটি লিখবো। মানে বুঝতে হবে এটা কিন্তু ফোর্স, জাস্ট ওয়ান ওয়ে অফ রাইটিং ফোর্স। এটা মনে রাখবো। এই ফোর্সটা কোথা থেকে আসছে? ফিল্ড থেকে আসছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে। আর সেকেন্ডলি এক্স বলার কারণ হলো যে মানে ডিরেকশন, এটা তো একটা ভেক্টর, ফোর্সটা একটা ডিরেকশন আছে। কোন ডিরেকশনে? এক্স ডিরেকশনে। তুমি জানো এটা এক্স ডিরেকশন, এক্স না লিখলেও ফাইন, কিন্তু যে এখানে বল এক্স ডিপি এক্স। তাহলে আমরা এটা বুঝলাম যে ডান পাশে জিনিসটা একটা ফোর্স। হ্যাঁ, ফোর্সের ইকুয়েশন আমরা জানি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা চার্জ, চার্জ কত ফোর্স ফিল করে, চার্জ টাইমস ইলেকট্রিক ফিল্ড। আমরা এখানে ধরছি এই কন্ডাক্টরের মধ্যে বা সেমিকন্ডাক্টরের মধ্যে এনটা ইলেকট্রন আছে, প্রত্যেকের চার্জ কিউ। টোটাল চার্জ কত? এন কিউ না? মানে যদি সবার একজন এক কিউ, মানে তাহলে একটা টোটাল চার্জ এন কিউ। টোটাল চার্জকে ইলেকট্রিক ফিল্ড গুণ করে ফোর্স পাচ্ছি। এটাই মানে নর্মাল আমরা তোমার মানে আগে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে যে শিখেছ, ফোর্স ইজ ইকুয়াল টু কিউ টাইমস ইলেকট্রিক ফিল্ড, ওই ইকুয়েশনটাই এখানে লেখা হচ্ছে। মাইনাস দেওয়ার কারণ হচ্ছে যে ফোর্সটা তোমার ইলেকট্রনগুলো উল্টো দিকে ফিল করবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে। এটা কি সবাই বুঝলা? দেখে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু ওই অরিজিনাল ইকুয়েশনে ফোর্স ইজ ইকুয়াল টু কিউ টাইমস ই। ডান পাশে ফোর্স মানে অ্যাজ এ ডেরিভেটিভ অফ মোমেন্টাম দেখালাম, আর বাম পাশে ভ্যালুটা হচ্ছে কিউ টাইমস ইলেকট্রিক ফিল্ড। এটা টোটাল কিউ মানে টোটাল চার্জ, এন টাইমস নাম্বার অফ ইলেকট্রনস টাইমস ইচ ইলেকট্রনের চার্জ। এনটা কি স্যার ওই 9.11 ওই হিসেবে যাবে নাকি? মানে এনটা স্যার কোথা থেকে আসবে? এন হচ্ছে তোমার হচ্ছে কনসেন্ট্রেশন, মানে না এন কনসেন্ট্রেশন না, সরি ভুল বললাম। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার সেন্টিমিটার কিউব। হ্যাঁ, কনসেন্ট্রেশন তাহলে হচ্ছে। আমরা এই অ্যানালিসিসটা করছি মানে পার একটা কিউবিক সেন্টিমিটার কিউবের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে ওইটার উপরে এই অ্যানালিসিসটা করছি। তারা কত ফোর্স ফিল করবে সেটা হচ্ছে যে চার্জ এন কিউ টাইমস ইলেকট্রিক ফিল্ড। 9.1 ওটা কি বলছো? ওটা আমি বুঝলাম না। না স্যার, আমি আচ্ছা ঠিক আছে। আর তাহলে এই ফিল্ডটা এটা মানে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, ইট মাস্ট বি ইকুয়াল টু দা কলিশন ফোর্স না? ওটা উল্টা দিকে বাহা দিবে, মানে ধাক্কা খাবে যে যেন উল্টা দিকে ফোর্স ফিল করবে, ওটা সমান হবে। তো ওটা আমি আবার লিখলাম, ওই যে ফোর্স ইকুয়াল টু এন কিউ এক্স, ওটা আগের পৃষ্ঠাটা। আর এখানে এখান থেকে এই পর্যন্ত দেখো, এখান থেকে এই পর্যন্ত আমরা যা বলবো এটা একটাই উদ্দেশ্য। এখানে একটা টি বার বলে একটা জিনিস পাবো আমরা। এখানে দেখাবো যে নাম্বার অফ ইলেকট্রন যারা মানে কার সাথে ধাক্কা খায় নাই, এটার সাথে মিন ফ্রি টাইম বলে একটা জিনিস সম্পর্ক আছে। এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করবো, তো এই জিনিসটা বের করবো এখানে। কিন্তু এইটা আমরা আলটিমেটলি কোথাও এই ফর্মেটে কোথাও ব্যবহার করবো না, বা এই এখানে যে সলিউশন যেটা এটা কোথাও ব্যবহার করবো না। আমাদের মূল জিনিসটা এই কনসেপ্টটা বের করা, যে টি বার, এটা মিন ফ্রি টাইম। এটা কি বলছে যে তুমি ওই 1 কিউবিক সেন্টিমিটারে যতগুলো ইলেকট্রন আছে, প্রথমে ধরো একটা টাইম জিরো, কেউ কোথাও ধাক্কা খায়নি, তারপরে ধাক্কা খাওয়া শুরু করলো, যে মুভ করছে ধাক্কা খাচ্ছে। ধাক্কা যখন খাচ্ছে তখন যারা ধাক্কা খায়নি এদের সংখ্যা কমে যাচ্ছে ক্রমশ। এই রেটটা হচ্ছে ডিএন বাই ডিটি, যারা ধাক্কা খায়নি, মানে এনটি অ্যাজ নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট হ্যাভ নট আন্ডারগন এ কলিশন। ধাক্কা খায়নি, এটা ক্রমশ কমছে, কাজে এটা নেগেটিভ আসবে, নেগেটিভ স্লোপ, মানে যেটা কমছে এটা, এই জন্য মাইনাস দেওয়া হলো আগে পজিটিভ করার জন্য। তো এইটা নির্ভর করবে যত বেশি এই কমার হারটা তত বেশি হবে, যত বেশি ইলেকট্রন থাকবে যারা ধাক্কা খায় নাই। শেষে দেখা গেল মাত্র 2টা ইলেকট্রন আছে যারা ধাক্কা খায় নাই, বাকি সব ধাক্কা খাইছে। ওই দুইটা হয়তো একটু সময় বেশি লাগবে ধাক্কা খেতে, কারণ আগে বেশি ছিল সংখ্যা, ধাক্কা খাওয়ার চান্সটা বেশি ছিল। কাজে নাম্বার অফ ইলেকট্রন ধাক্কা খায়নি ওটার সাথে প্রপোর্শনাল, কিন্তু ওদের আবার কতক্ষণ পরপর ধাক্কা খায় সেটার একটা ব্যাপার আছে। ওইটা হলো এই টি বারটা, মানে মিন ফ্রি টাইম, কতক্ষণ পরপর ধাক্কা খায় গড়ে আর কি। ওটাকে ভাগ করলে এটা পাওয়া যাবে আর কি। তো যাক, এই ইকুয়েশনটা বোঝাচ্ছে সিম্পলি নাম্বার অফ rate of decrease of electrons that have not collided yet
equal to পাইছস the number of electrons that have not collided divided by mean free time. এটা খুব বেশি বোঝার দরকার নেই, এটা চিন্তা করলে তোমরা বুঝতে পারবে। তো এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে শিখেছো। অনেকটা প্রমাণ করো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল কিভাবে করে সলিউশন, এটা এই ধরনের সলিউশন আসছে একটা কনস্ট্যান্ট টাইম c to the power minus t by t bar। এটাকে এমনভাবে ধরা হয়েছে এখানে মিন ফ্রি টাইমটা, যেন এখানে সলিউশনটা এরকম আসে। তোমরা এই টি বাই টাও শিখেছো যে ক্যাপাসিটিভ সার্কিটে, আরসি সার্কিটে, ওই টাইপের আর কি টাইম কনস্ট্যান্ট। আবার তো সেটা কথা এই মানে কতক্ষণ পর পর গড়ে ধাক্কা খায় সেটা টি বার। এখান থেকে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, বলার কিছু নাই আসলে সত্য কথা। তো ওইটা আমরা ব্যবহার করবো এই কোশ্চেনটাতে, যেটা আমাদের লাগবে কাজে আসলে। তো এখানে কি বলা হচ্ছে, the probability of any electron has a collision in the time interval dt by tau, dt is dt by tau। মানে যে সময় dt একটা টাইম হবে, ধরো সাপোজ ছোট সময় হয়, এখানে ধরলাম বড় সময় ধরলাম 5 মিনিট ধরলাম, 5 মিনিটের মধ্যে কতবার ধাক্কা খাবে সেটা নির্ভর করবে কতক্ষণ ধাক্কা খায় না, মিন ফ্রি টাইম কতক্ষণ সে ধাক্কা খায় না। ইউজুয়ালি যদি 1 মিনিট পর পর ধাক্কা খায় তাহলে 5 মিনিটে 5টা ধাক্কা খাবে, যদি আধা মিনিট পর পর ধাক্কা খায় তাহলে 10টা ধাক্কা খাবে। তো কাজেই ডিটি বাই টি বার বলবে তোমার সে কতগুলো ধাক্কা খাবে আর কি। তো সেটা আমি সেটা দিয়ে যতগুলো ধাক্কা খাবে ততবার তোমার ওর মোমেন্টাম চেঞ্জ হবে ধাক্কা খেলে। তো ওই যে মোমেন্টামকে গুণ করা হচ্ছে ডিফারেন্সিয়াল চেঞ্জ ইন পিএক্স, এর পাশে কতটুকু চেঞ্জ হবে পিএক্স, মোমেন্টাম চেঞ্জটা হবে অরিজিনাল মোমেন্টাম টাইমস ধাক্কা করার প্রবাবিলিটি কত সেটা গুণ করলে মানে মোমেন্টাম চেঞ্জটা বোঝা যাবে আর কি। এটা মানে খুব জটিলভাবে চিন্তা করার কিছু নাই আসলে। সহজে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু অরিজিনাল মোমেন্টাম টাইমস ধাক্কা খাওয়ার চান্স কত আর কি, প্রবাবিলিটি কত। সাইড চেঞ্জ করলে ডিপি বাই ডিটি করে ফেলা যদি, তাহলে তোমার ডান পাশে থাকলো মাইনাস পিএক্স বাই টি। এটা হলো মানে আমাদের, এটাও ডিপি বাই ডিটি ইন দ্য ফোর্স। তুমি তো আগে বললে না, মানে ডিপি বাই এখানে ডিপি বাই ডিটি এটা ফিল্ডের জন্য, ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স, আর এটা কলিশনের জন্য মানে উল্টা ফোর্স, রিভার্স ফোর্স। দুইটা আমরা যেহেতু সাইন ধরছি, আমরা সাইন ডিরেকশন হিসাবে কাজে আমরা যোগ করতে পারি, দুটো যোগফল শূন্য হতে হবে, ফর হবে নেট জিরো ফোর্স হবে, কারণ ওরা একটা ফিক্সড ভ্যালুতে যায় আসলে আমরা জানি, ওটা তো আর অ্যাক্সেলারেট করে না। নেট দুটো যোগফল জিরো হতে হবে যেহেতু কোনো অ্যাক্সেলারেশন নাই। ওই ভ্যালুটা বসায় দাও উপর থেকে, ডিপি বাই ডিএক্স এর ভ্যালু বসায় দিলা ওখানে যে মাইনাস এন কিউ এক্স ফিল্ডের জন্য, আর কলের জন্য এখানে বসালা, এখানে যেটা পেলাম সাইড চেঞ্জ করে পিএক্স বাই এন আসলো। তো পিএক্স হচ্ছে এই এনটা ইলেকট্রনের টোটাল মোমেন্টাম, হ্যাঁ অরিজিনালি। তাহলে এন দিয়ে ভাগ করলে মানে পার ইলেকট্রন কত মোমেন্টাম, এটা আমরা এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। অ্যাঙ্গেল ব্র্যাকেট পিএক্স করলাম পার ইলেকট্রন অ্যাভারেজ মোমেন্টাম, এই প্রণ থেকে বের হয়ে গেল। তাহলে ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা ওটা লিখলাম, হ্যাঁ মানে আবার যে ওখানে এই বাঁ পাশেরটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে পিএক্স লিখছি, ডান পাশে মাইনাস কিউ টি বার ইএক্স থাকলো, থাকলো। আচ্ছা, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পেলাম। এখান থেকে আমরা বের করবো ভেলোসিটি, ভিএক্স থেকে ড্রিফট ভেলোসিটি বলছি কত। আমরা জানি মোমেন্টাম হচ্ছে পি সমান এমভি, তাই না? তোমরা বললে তো পি সমান এমভি, এই মানে হচ্ছে ইফেক্টিভ ম্যাস অফ ইলেকট্রন। দেখে একটু জটিল মনে হচ্ছে, আর জটিল কিছু না, এটা মানে অ্যাস্টারিক্স মানে ইফেক্টিভ ম্যাস, আগে আমরা বলেছি। লাস্ট ওই ইকুয়েশনটার মানে কি বোঝায়, লাস্ট ইকুয়েশনটা যেটা ডিরাইভ করে আসলো, এটা বোঝায় যে অ্যাভারেজ মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন হচ্ছে যে মাইনাস চার্জ টাইম মিন ফ্রি টাইম টাইমস ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এটা আর কি। এটা একটা ফর্মুলা, এটা মানে খুব মানে এখান থেকে খুব বেশি অ্যানালাইজ করার কিছু নাই আসলে, কিন্তু একটু পরে যেটা আসছে এটা মানে অ্যানালাইজ করা আছে। এখানে এটা তুমি জানো মোমেন্টাম ইজ ইকুয়াল টু এমভি, জানো না এটা তোমরা সবাই? মোমেন্টাম এমভি সবাই জানো তোমরা। তো এই মোমেন্টাম পি অ্যাভারেজ মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইলেকট্রনের মাস টাইম অ্যাভারেজ ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি। এখান থেকে আমরা ভিটা চাচ্ছি, মানে ড্রিফট ভেলোসিটি চাচ্ছি, ভিটা বাইরে রাখলাম, ভাগ করলাম ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে অ্যাভারেজ মোমেন্টামকে ভাগ করলাম ইফেক্টিভ মাস দিয়ে, তারপরে পিএক্স এর ভ্যালুটা উপর থেকে বসিয়ে দিলাম আমরা। বসিয়ে দেওয়াতে এইরকম হলো। দেখো এখানে ইএক্স বাদে বাকি সব কিন্তু কনস্ট্যান্ট মোটামুটি। সো কি দাঁড়ালো, ভি টাইমস কনস্ট্যান্ট টাইম ইএক্স, এইটাকে আমরা বলি কিন্তু
মোবিলিটি, তাসনিয়া এই নামটা জিনিসটা জাস্ট হইলো ভি টাইম ইটাকে মোবিলিটি বলি আমরা। মানে আমার বাসায় আমার বাসায় তার হচ্ছে এই জিনিসটা বেশি হলে এই কনস্ট্যান্টটা একই ফিল্ডে বেশি জোরে যাবে একটা জিনিস, আর কম হলে একই ফিল্ডে অ্যাপ্লাই করলে একটা জিনিস কম যাবে। আমরা দেখবো আসলে কিন্তু ইলেকট্রন হলে প্রায় দ্বিগুণ গতিতে যায়, দ্বিগুণের বেশি গতিতে যায় একই ফিল্ডে অ্যাপ্লাই করলে। এই জন্যই সিমস লজিকে এনমস পিমস দুটোই থাকে। এনমস যেটা উইথ বানানো হয়, পিমসের উইথটা তার দ্বিগুণের বেশি করা হয়, দ্বিগুণ করা হয়, কারণ পিমসের হোল বেশি ফ্লো করে, তো হোল তো আসতে চলে, এই মোবিলিটি কম, ওটার অর্ধেকের মতো, তো ওটাকে যেন একই রকম কারেন্ট দিতে পারে, এই জন্য ওটা চড়া বেশি করা হয়। তো এই মোবিলিটিটা তো আমরা আসছি মেইনলি আর কি। এই লাইনটা পড়ি, দিস ইন্ডিকেটস দ্যাট in a steady state uniform electric field the electron have a constant average velocity। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, বইরি চললে 5টা বাজে ক্লাসে সকালবেলা নো অ্যাক্সেলারেশন। এটা আমাদের আসার কথা ছিল আর কি, মানে অ্যাক্সেলারেশন থাকলে তার ড্রিফট ভেলোসিটি থাকতো না, অ্যাক্সেলারেশন থাকতো। আচ্ছা, নো constant average velocity determined by the electric field even though individual electrons move in many directions and with many different velocities। এক্স্যাক্টলি আমি যেটা এক্সাম্পলটা দিলাম, যে ট্রেনের মধ্যে তোমরা খেলছো ভিতরে একটা টেবিল টেনিস, তোমরা বিভিন্ন স্পিডে জোরে জোরে মুভ করছো, ট্রেনের ভেলোসিটি। আপনি জান যে মজা টজা করেন জীবনে এখন অল্প আছে। আচ্ছা, তাহলে এই কোশ্চেন থেকে আমরা ভি বাই ই করছি যে এই জিনিসটা। হ্যাঁ, তো ভি বাই ইটা কত হচ্ছে, যে মাইনাস কিউটি বার বাই এম এন, মানে ইফেক্টিভ মাস। ভি বাই ই কে আমরা বলি মোবিলিটি, বা মিউ এন হয়ে বলছি যে ইলেকট্রন। তাহলে ভি বাই ই হচ্ছে কিউটি বার, কিন্তু মোবিলিটি পজিটিভ, এটা কোনো নেগেটিভ পজিটিভ না। এখানে এই জন্য এটা নেগেটিভ দিয়ে আমরা পজিটিভ করে ফেললাম কিউটি বার। মানে এই জিনিসটা মনে রাখার দরকার নেই, এটা আমি জাস্ট দেখালাম আমরা কিভাবে বের করলাম জিনিসটা, এই জন্য। কিন্তু তোমাদের প্রবলেমের জন্য মনে ধরেন, তোমাদের শুধু এই পার্টটা মনে রাখতে হবে যে মিউ ই, এটা পরে দেখবো আমরা আরো সিম্পল হবে। আচ্ছা, তাহলে এখানে আর তেমন কিছু বলার নেই, মানে মোবিলিটি বোঝায় যে কত সহজে মুভ করতে পারে। একই ইলেকট্রিক ফিল্ডে জোরে যাচ্ছে ইলেকট্রন হচ্ছে, মানে বেশি মোবাইলে। তারপর এটা ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড, মানে সহজে বের করতে পারো তুমি। মিউ ইজ ইকুয়াল টু ভি বাই ই, ভি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে ভোল্ট পার সেকেন্ড ইলেকট্রিক ফিল্ড। দুইটা কম্বাইন করলে হয়ে যাবে এটা সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড। আচ্ছা, এখন মানে এটা কিন্তু আমরা মেইনলি হচ্ছে সময় শেষ হয়েছে, তো এই এটা অন্য কারেন্ট ডিস্ট্রিবিউট করা যায় কিভাবে, ওটা আমরা করবো। আচ্ছা, একটা কথা বলে নিই, এই সপ্তাহে ওয়েদার কেমন হবে মনে হয়? এই সপ্তাহে ওয়েদার কি ভালো হবে নাকি এরকমই চলবে? স্যার হোপফুলি ভালো হবে। ভালো হবে, কালকে ক্লাস হতে পারে কি হবে, কি মনে হয়? স্যার হবে, হবে না? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা পার্সন এই কারেন্ট ডিস্ট্রিবিউশন আমরা ক্লাসে আলোচনা করব। এটা সিম্পল। স্যার কালকেও অনেক চান্স আছে, তাই তো, মানে চান্স আছে, নাও হতে পারে, হতেও পারে, উই ডোন্ট নো ইয়েট। ঠিক আছে, 95% ভিক্টরি। আল্লাহ, স্যার আমি তো আবহাওয়া দেখলাম যে মানে ঢাকায় কম হবে, ইয়ার দিকে বেশি হবে, উত্তরাঞ্চলের দিকে বেশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আগে মতো বলা সম্ভব না, কি হবে দেখা যাক। সকালে ইউনিভার্সিটি কি বলে তার উপর ডিপেন্ড করবে। আমরা আজকে এখানেই শেষ করবো। আমি ক্লাসে পড়াবো সহজ জিনিস, আগেরটাই আমি কঠিন জিনিস কভার করে ফেলেছি, একটু সহজ জিনিস। আর সামনের ক্লাসের পরে আমি হয়তো নেক্সট ক্লাসের পরে হোমওয়ার্কটা দিব। হোমওয়ার্কটা করো 6টা পড়ানো, এবং ওই আমি একটা প্রবলেম করালাম যে স্লাইডের মধ্যে, অনেকটা এটার মধ্যে, এটা পারলে, এটা বুঝলে তুমি ওগুলা দেখবা। স্যার মিডের আগে কোনো কুইজ হবে? হ্যাঁ, একটা কুইজ কথা। আমি যা বুঝতে পেরেছি স্যার, আমাদের চ্যাপ্টার 3টাই মানে অনেক অনেক বেশি বড়। হ্যাঁ, অনেক টিচার শুধু চ্যাপ্টার 3 থেকে শুরু করে,
জি স্যার আমি দেখেছি যে চ্যাপ্টার 4 ও মানে যা বুঝতে পেরেছি চ্যাপ্টার 3 এর উপরে বেস করা। হ্যাঁ you are right. সো স্যার এখানে একটা আমার প্রশ্ন আছে, সেটা হলো যে স্যার আপনি চ্যাপ্টার 3 কভার করছেন, বাট will we have chapter 4 on our midterms as well? না মিড টার্ম Okay. চ্যাপ্টার 4 রাখবো না। Okay, thank you. চ্যাপ্টার শুরু করতে পারি বাট ইট উইল নট বি ইন দ্য মিড টার্ম। মিড টার্ম সিলেবাস উইল বি তোমাদের আমি করবো কিন্তু মানে অ্যাটেন্ডেন্স নেবো এখন, তারপর আমি ঠিক আছে। কুইজটা ডিসকাস করবো। জি স্যার। ওকে লেটস ডু দ্য অ্যাটেন্ডেন্স ফার্স্ট, তারপর কুইজটা কোন অর্ডারে চাও, কুইজ ফার্স্ট না অ্যাটেন্ডেন্স ফার্স্ট? Take the attendance first. অ্যাটেন্ডেন্স Attendance আমরা পরে ফেলি। Sure. Okay. Thank you for your cooperation, guys. I really appreciate it. 52, this is a very good turnout. তাহলে stop sharing. শেয়ার করছি না আমি এখন, তাই না? তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? স্যার দেখতে পেরেছি, এখনো স্লাইডেই আছে স্যার। ও তাই না? How do you stop sharing? Stop sharing. পেয়েছি, আচ্ছা। তারপরে শেয়ার স্ক্রিন, উইন্ডো, এটা লাগবে না আসলে। আচ্ছা আমি নাম জিজ্ঞেস করি। সেকশন 1 এর মেহেদি হাসান আছো? নাই।